হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি জাগো FM 94.4। আমার সাথে আছে সমৃদ্ধি আপু। আজকে আমাদের একটা খুব মজার আড্ডা হয়ে যাবে, খুব এক্সাইটিং একটা আড্ডা হয়ে যাবে। আমি খুবই শিওর যে আপনারা অনেক 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 অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এই আড্ডাটার জন্য। তো আপু কেমন আছেন? আমি খুবই ভালো আছি এন্ড ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি। চলছে দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। এন্ড আমি খুবই হ্যাপি বিকজ আমার আজকের সেটে গেস্ট এত সুন্দরী যে তার রূপের আলোয় আমি ঝলসে যাচ্ছি। এন্ড ইনশাল্লাহ আমরা খুব ভালো কথা বলবো, খুব মজার মজার কথা বলবো, সেই সাথে সাথে কিছু কখনো কাঁদতেও চাই। আজকে আমি বলে রেখেছি লাইলা আপু আজকে আমি কাঁদতে চাই, আপনি এত কষ্টে কষ্টে কথা বলবেন, আমি কেঁদে বুক ভাসাবো। এনিওয়েজ ওয়েলকাম টু দ্য সমৃদ্ধি শো। কাঁদতে চাইলেও আমি কিন্তু তাকে কাঁদাতে চাই না, বিকজ আজকে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি চাই সে এরকম সবসময় ঝলমলে সুন্দর হয়ে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। তবে একটা সুখবর তো আমরা শুনেছি, আপনি চাইলে আমার দিকে তাকায় কথা বলতে পারেন। সো আমরা একটা সুখবর শুনেছি, আপনি নাকি প্রেগনেন্ট। না, কার কাছ থেকে শুনলেন? এটা তো মানে লোকে বলছে, ঘটনা কি বলেন তো? সুখবরটা আমাদেরকে দিলেন না কেন? আল্লাহ, এই এই এটা তো মানে একেবারে আকাশ থেকে পড়ার মতো খবর বললেন আপু। এই যে আপনিও কি নায়িকাদের মতো লুকিয়ে রাখছেন মানে নাকি? আমি জানি না, না। কিছু না, পরে জানাবো, সময় হলে জানাবো। আমি নিজেই কিছু জানি না। আপনি জানেন না? আমি নিজেই কিছু জানি না, সেটা আপনি জেনে ফেললেন, খুব অবাক হওয়ার ব্যাপার। আচ্ছা, আমি আচ্ছা। নিজেই জানি না। আবার এই এরকম হবে না সোর্সটা তো কি? যে বিদেশে গিয়ে হঠাৎ করে পরবর্তীতে জানালেন, মানে না, আমার সাথে এখনো শাকিব খানের কাউকে- দেখা হয়নি। শাকিব খানের কথা তো বলি নাই আপনাকে, আমি বলছি কাউকে ট্যাগ দিয়ে আবার পোস্ট দিবেন না তো? যে হ্যাঁ, দিব দিব। দিবেন, কাকে হ্যাঁ, ট্যাগ দিবেন? এই যে আপনি এখন যার নাম বললাম, তাকে ট্যাগ দিয়ে? আমাকে আমাকে সবাই বলে না যে তুমি সিনেমা করতে চাইলে কার সাথে সিনেমা করবে, এন্ড কাকে তোমার সুপারস্টার নায়ক মনে হয়, তো বাংলাদেশে একজনই আছে, তো আমি সেইটা তো ট্যাগ বুঝলাম। দিলে আমি তাকেই দিব। সেই এখানে দেখো তোমার আমি post। আপনার কথা বলছিলাম, মানে আপনি সন্তান সম্ভব হয় সেটা বলেছি, আপনি শাকিব খানকে কেন টানছেন? ওই তার যে মানে যে পোস্টের কথা বললেন, না ডেফিনেটলি না। আচ্ছা, বাট ভালো লাগলো শুনে। ভালো লাগলো কোনটা? হ্যাঁ, এই যে ভালো লাগলো যে তাহলে আপনি কি যেটা অনেক গুঞ্জন? কিছু চিন্তা ভাবনা করছেন, মানে বিয়ন্ড চলে গেছেন আর কি। এটা কি গুঞ্জন? একদম। আমরা কি আবার 6-7 মাস পরে আবার এটা দেখবো না তো? একটুও না। শিওর তো? একদম। আর যদি হয় তাহলে বাচ্চার বাবাকে? এরকম মানুষই পাই নাই আমি, সত্যি আচ্ছা কথা। আচ্ছা, তাই পাননি। কিন্তু আমরা তো শুনেছি আপনি প্রেমে পড়েছেন। না, নতুন সেটা মামুন পান নাই? ওইটা শেষ লাইফ থেকে। মানে নতুন কোনো মামুন পান নাই? মানে কি মামুন কি একটা প্রেমিকের সংজ্ঞা হয়ে গেছে, ডেফিনেশন হয়ে গেছে, যে আছে না যে ব্র্যান্ড, প্রেমিকের ব্র্যান্ড হচ্ছে মামুন। প্রেমিক শব্দটার সিনোনিমস আপনি কি তো মামুন? চোখে মামুন ছাড়া আর কিছু দেখেন না, তাই বললাম আর কি। আল্লাহ, এটা একদম মিথ্যা কথা। মিথ্যা কথা। একদম। আচ্ছা, আর আপনি নাকি নতুন প্রেমে পড়েছেন এবং সেই প্রেমিককে নাকি সামনে আনছেন না কারণ নজর লেগে যাবে মানুষের, এই জন্য। একটু নতুন প্রেমে পড়ে আমি মানুষই পাই নাই প্রেমে পড়ার মতো, সত্যি কথা। আপনাকে সব সত্যি কথা বলি অলওয়েজ। আপনি মানুষই পাই নাই প্রেম করার মতো। আপনি আমাকে সবসময় সত্যি কথা বলেন। বলে ফেলি, হ্যাঁ। এইটা বললেন না আপু, আপনি আমার সামনে চোখে চোখ রেখে যে পরিমাণ মিথ্যা কথা বলছেন, আপনি বিবাহিত না, আপনার বাচ্চা নেই, কত ধরনের মিথ্যা কথা বলছেন, সেটা আমি হচ্ছে জ্বলন্ত সাক্ষী। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেটা বলবেন সেটাই সত্যি। এটা কোনটা- ভার্চুয়াল, তো ভার্চুয়াল রিয়েলিটি তো। এখনো কি সত্যি বলতেছেন? একদম। আচ্ছা, কেমন চলছে বলেন, সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আলহামদুলিল্লাহ, কাটাচ্ছেন? অনেক দৌড়ের উপরে। কাকে নিয়ে দৌড়াচ্ছেন? নিজেকে নিয়েই। কোথায় দৌড়াচ্ছেন? বাসায়। বাসায় কেন দৌড়াচ্ছেন? এই যে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল মাজা, এগুলোর জন্য তো দৌড়াদৌড়ি করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে পরিবার নিয়ে সংসারী হয়ে গেছেন আপনি। একদম একদম। আচ্ছা, লায়লা কতটা সংসারী? অনেকটুকু। ভবিষ্যতে লায়লার যদি বিয়ে হয়, আবারও মানে এই যে এসে আপনি ওই চিন্তা করতেছেন? আপনি চাচ্ছেন না? না। ভালোবাসার মানুষ চাচ্ছেন না না? না না, আর জীবনেও চাচ্ছি চাচ্ছেন না। না? আপনি কি আমি জাগো আজকে FM-এ আপনার এখানে আসার আগে একটা পোস্ট দেখছিলাম, সেখানে হচ্ছে যে ম্যারিড মহিলার চেহারা একেবারে উস্কো খুস্কো, চুল টুল এরকম সেরকম, ইন এ রিলেশনশিপ, মহিলা সারাদিন কাঁদতেছে, আর যে একা ফ্রি, সেই হাসি খুশি সুন্দর এরকম। আপনি কোনটাতে? আমি লাস্টেরটা। ইন এ রিলেশনশিপ? না, একা? একা। হ্যাঁ, একা থাকলে ভালো থাকা যায়, অনেক ভালো। কিন্তু আপনি তো বেশি দিন একা থাকতে পারবেন না, শিওর। আছি তো অনেক। আমরা আমরা তো লাস্ট কবে, আমরা 24 সালে না আমরা
লাস্ট একসাথে আপনার শোতে আসলাম দ্য মিরর নাকি জানি স্যান্ডি একটা শাহ নাম, তো হ্যাঁ, হ্যাঁ। আবার বাংলাদেশে, আবার যদি মিলায় দেয়। না না, আমি স্যান্ডির সামনেই পড়ি নাই। আমি তোমার সামনেই পড়বো না। যাতে মিলাতে হ্যাঁ, না যদি পারে। মিলাই দিতে আচ্ছা, চাই। সারাদিন লাইলার যদি একটা ডেইলি রুটিন আমি জানতে চাই লাইলা আপুর, তাহলে মানে সারাদিন কি করেন আপনি? আমি সারাদিন ঘুমাতে চাই। ঘুম থেকে ওঠেন কটায়? আমি ঘুম থেকে উঠে আবার ঘুমাতে চাই। এত আমি খুব ঘুমাতে পছন্দ করি। এছাড়া কিছু করেন না? হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটিস যা আছে সেই রুটিনটাই এই জানতে চাই। সবার মতোই। আহ, ঘুমাই বা না ঘুমাই, যেটাই হোক না কেন ঘুমান সকালে না, রাতে ঘুমান? যদি আমার বাবু জেগে থাকে তাহলে জেগে আচ্ছা থাকি। আচ্ছা। আর যদি সে আল্লাহর রহমতে যদি কখনো ঘুমায় তাহলে আমি ঘুমাতে পারি। তারপরে রেডি হয়ে কাজে যাই। তারপরে কাজ শেষ করে আবার রাতে বাসায় আসি, আবার বাচ্চাদেরকে টাইম দিই, আবার ঘুমাতে যাই, এরকম টাইপের। আচ্ছা, তাহলে কি খুব চমৎকার একটা জীবনযাপন করছেন। তারপরে তো কিছু কাজও থাকে, প্রমোশনাল কাজ। এগুলো একদম ফ্রি টাইম, এগুলো তো রোজ হয় না। আমাকে লোকজন যে পরিমাণে ফেসবুকে বা টিকটকে দেখে ওই পরিমাণে কিন্তু আমি এঙ্গেজ না। এগুলো দেখা যায় যে ফ্রাইডে স্যাটারডে বা যখন ফ্রি টাইম থাকে সেই টাইমটাতে। আর জব? জব তো জবের জায়গায়, মানে অফিসেও তো যাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো যেতেই হবে। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনি কিসে জব করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনার পজিশন? খুবই সাধারণ, বলার মতো এরকম কিছু না। মানে কি? এই যে বললাম, খুব এটা যদি উল্লেখযোগ্য কিছু হতো আমি বলতাম। এটা একদম সাধারণ, ম্যানেজিং ডিরেক্টর? একদম একটা সাধারণ কর্মচারী, অ্যাকাউন্টেন্ট? কিছু একটা, মানে জাস্ট এটা বলার মতো, নাথিং টু সে, এরকম করে বলার মতো কিছু Okay. না। কিন্তু মানুষ তো বলে আপনি এমন জব করেন যে জবে যে টাকা পান সেটা দিয়ে নাকি 10-12টা বাড়ি বানানো যায়। তাই হতে পারে, এরকম হয়? হতে পারে, মানুষের চিন্তাধারা যেহেতু দূর, এরকম। আপনি কিছু বলেন না। সব হতে পারে, আমি যা বলি তাই। হ্যাঁ, মানে আমার চিন্তাধারা না ওই যে বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে নাই। আমার চিন্তাধারা হচ্ছে যে শুধু মামুন? না, আমি কিভাবে হাসি খুশি থাকবো, কিভাবে ভালো থাকবো, কিভাবে ভালো টাইম স্পেন্ড করবো, এটা। আচ্ছা, এখন তো লায়লা বেশি সুন্দর হয়ে যাচ্ছে এবং এমন ফর্সা হয়েছে, কি মাখেন? পাউডার লাগে আসছি। পাউডার ছাড়াও আপনি ফর্সা, আমি আপনাকে উইদাউট মেকআপেও একদিন দেখছি। না, পাউডার দিয়েই আমি ফর্সা হই। পাউডার ছাড়া বের হন না ঘর থেকে? হ্যাঁ হ্যাঁ, বের হই, এটা হই, but তখন তো কেউ চিনে না আমাকে, আপনিও চেনার কথা না। যতই পাউডার মাখেন, মানে উপরটা যদি আপনার বেসটা ঠিক না থাকে তাহলে কিন্তু পাউডারও এরকম উঠে উঠে থাকবে। তো উঠেই সেক্ষেত্রে থাকে। আপনি ফর্সা, যথেষ্ট ফর্সা হয়ে গেছেন, অনেক সুন্দরী হয়ে যাচ্ছেন, লাবণ্য আপনার চোখে মুখে দেখা দিচ্ছে। কি কি করছেন না আপনার বিউটি টিপস, মানে রূপ চর্চার জন্য কি কি করছেন? আমার আসলে মানুষের মেনটেন করা উচিত, যেটা আমি সিরিয়াসলি বলে এতক্ষণ ফান করছিলাম অনেক কিছু নিয়ে। তো সবারই আসলে মেনটেন করা উচিত, সেটা যে কোনো বয়সেই হোক না কেন, ছোট বাবু থেকে নিয়ে ইয়াং এজ বলেন বা ওল্ড এজ বলেন, সব এইজেই মানুষকে রূপচর্চা যেটা বাংলায় বলে, বা আমরা বলি যে আপনার স্কিন কেয়ার করা উচিত, বা আপনার সব কিছুর বডি স্ট্রাকচার, মাইন্ড সব কিছুর মেনটেন করা উচিত। মানে আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি নিজেকে ভালো রাখবেন। সো আপনার অ্যাপিয়ারেন্সটা অনেক বড় ব্যাপার। আপনি যখন দেখবেন যে আপনি ছোটবেলায় গরু রচনা লিখতেন একটু, আপু? হ্যাঁ, একটু সাজাগুজা করে গরুর আছেন। 4টি পা আছে, 4টি 2টি পা ঠ্যাং আছে। আছে, আপনি এইভাবে উত্তর দিচ্ছেন না। আপনি কি মাখেন সেটা কিন্তু আমি বলেন কি না। মাখি না, আমি কি মাখি বলতে বোঝাচ্ছে যে আমি আলাদা করে কিছু মাখি না, বাট আমি চাই যে ওইরকম আমি মেনটেন করি, যেটা আপনাকে এতক্ষণ বলছিলাম গরু রচনার কি মতো কি করে। দেন? কিছুই দেই না, বাট আমার করা উচিত। এ, কি হলো? ওই যে গরুর রচনা থেকে শেষ শেষ উদ্দীপকের এই প্রশ্নটি আমাদের খুব গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এরকম উত্তর কোথা থেকে শিখছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি সরাসরি জিজ্ঞেস করি। মানুষ বলে যে আপনি অ্যাস্থেটিক সার্জারি করে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছেন, এবং মামুনও বলেছিল একটা সময় যে আপনার গায়ে আঘাত করার পরে ওখানে সার্জারি করা ছিল বলে একদম নীল লাল হয়ে গেছিল। সো ইজ ইট ট্রু? তাহলে তো মামুনের কথা যদি ধরি, তাহলে তো ওনার যিনি লাইফ পার্টনার সেকেন্ডলি, মানে আমার পরে যিনি এসেছেন, তাহলে তো ওই সূত্র অনুযায়ী তারও মনে হয় অ্যাস্থেটিক সার্জারি করা। ইটস নট ট্রু, আমি অ্যাস্থেটিক সার্জারি কিছু করিনি, অ্যাস্থেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি কিছুই করিনি। বাট বিউটিফিকেশনের জন্য যেগুলো করা যায়, ফেসিয়াল করা যায়, এগুলো করেছি। আচ্ছা, ফেসিয়াল তো একটা কমন হ্যাঁ। ব্যাপার। আর ফিলার?
ফিলার, বোটক্স, থ্রেড এগুলো করা হয়নি। কিছু করেননি? আপনি এমনিতে এত সুন্দর, না না, মাশাআল্লাহ। এমনিতে এত সুন্দর না, এমনিতে আমি যেরকম দেখতে ওরকমই। আচ্ছা, প্রেমের প্রস্তাব কেমন আসে আপনার কাছে? প্রেমের প্রস্তাব অনেক আসে। কোন মাধ্যমে আসে? লায়লার সাথে কিভাবে আমার যোগাযোগ সাথে করেন? যোগাযোগ করার কোনো উপায় নাই বেসিক্যালি, বাট দেখা যায় যে আমার ফেসবুকে একটা অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারটাতে মানে প্রতিদিনই অনেক মেসেজ আসে, যার মধ্যে অনেকগুলো হচ্ছে যে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, এই তোমার ধরনের। দায়িত্ব নিতে চাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনবক্সে এই ধরনের মজার মজার কি কমেন্টস বা কি কি উত্তর দেখে আপনি হাসতে হাসতে পড়েছেন? আমি বেসিক্যালি ওখানে ওই নাম্বারটা দেওয়া দরকার তাই দিয়েছি, যদি কারো দরকার পড়ে কোনো প্রমোশনাল কাজে তখন ওই মেসেজটা আমি দেখি, বাট আদার মেসেজ আমি খুলে মজার দেখি না। মেসেজ কি পেয়েছেন? মজার মেসেজ পাইনি, মানে পাইনি মানে কি আমি দেখি না আর কি, মানে ওপেন এই যে করে দেখি না। প্রপোজাল গুলোই তো চোখে এই যে পড়ে। মজার মজার কথা বলে যে কি তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব, মানে এই কথাটা আমার মজা লাগে, বিকজ আমি কেন তাকে বলতে যাব বিয়ে করতে যাওয়ার জন্য। মানে আগাবে আর কি, হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা এটা আগাবে। হলে তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। আচ্ছা, সবাই জানতে চায় যে আপনি নাকি ছেলে ছাড়া চলতে পারেন না, এটা কি সত্যি? ছেলে ছাড়া চলতে পারি না? আজকে কে আসছে? কেউ আসে নাই, তাকাই আসছি। ও আচ্ছা, মানে লায়লা একা আমার চলা আমার শিখে আমার গেছে। গাড়ির ড্রাইভার একজন পুরুষ মানুষ। আচ্ছা, হুররাম সুলতান সাজলেন যে কয়দিন আগে হুম দেখলাম, হুম হুম। বেশি হলো? দিন আগে না, এটা তো মনে হয় হঠাৎ করে কালকে। নিজেকে সুলতান সুলেমানের স্ত্রী কেন মনে হলো? এটা আসলে আমাদের যে স্টাইলিং করে তানজিল জনি, তার মনে হয়েছে যে আমাকে ওই ক্যারেক্টারে হয়তো মানায় মানায় জেলেও যেতে পারে আর কি। আচ্ছা, সুলতান সুলেমান সুন্দর নাকি প্রিন্স মামুন বেশি সুন্দর? সত্যি কথা, আমি এই হুররাম সুলতান বা সুলতান সুলেমান এই সিরিজটা আমি দেখিই নাই। তো আমাকে যে ক্যারেক্টারটা যখন দেওয়া হলো তখন আমি জানতে চাইলাম যে কেমন নূরবানু সুলতান ক্যারেক্টারটা কেমন, তখন ওই মাত্র তখন যে আমাকে দেখিয়েছে আমি অতটুকুই দেখেছি, বাট আমি সিরিয়ালটা দেখিনি। তো কিন্তু কাকে মানে দেখছেন তো? সুলেমানকে তো দেখছেন? না, দেখিনি, আমি দেখেননি? জাস্ট নূরবানুকেই দেখেছি। নূরবানু আবার কে? নূরবানু হচ্ছে যেই ক্যারেক্টারটা আমি এটা সেজেছিলাম। সুলতান, হুররাম সুলতান। মেবি আমি ও বাবা, I'm not কিছুই sure. দেখে জানেন না। আচ্ছা, আপনাকে আপনার ভক্তরা কোনো নায়িকার সাথে মিলিয়ে ফেলে? অপু বিশ্বাসের সাথে মিলিয়ে ফেলে। কেন? মেবি তার পার্সোনাল লাইফের সাথে আমার পার্সোনাল লাইফটা অনেকটা হয়তো মিলে যায় এই কারণে। আপনি কার দলে? আমি টিম শাকিব খান। এটা কি ছিল? এটা মানে কি? এই যে আপনি বললেন না আপনি কার দলে, এই টিমের কাজ কি? যেটাই হোক আমি ওই দলে। কেন এরকম আর সেফ সাইডে যেতে- খেলেন কেন সবসময়? আহ, আমার পছন্দ আচ্ছা, তো উপবিশ্বাসের কোন গুণটা আপনার পছন্দ? সব। কয়েকটা বলে। উনি খুব সাহসী নারী, ওনার খুব সেলফ কনফিডেন্স আছে, অ্যান্ড উনি জানে কিভাবে উইন করতে হয়, সেটা সফটলি হোক বা হার্ডলি হোক, ভয়ঙ্কর হয়েই হোক বা কোমল হয়েই হোক, উনি ওনার যেটা টার্গেট সেটা উনি ফুলফিল করেন। তো আপনার সাথে কিভাবে মিলিয়ে ফেলে ভক্তরা? পার্সোনালি ওই যে লাইফটা যেরকম আছে, যে ওনার ম্যারিটাল স্ট্যাটাসটা উনি অনেকদিন বলতে পারেননি, তারপরে ওনার সন্তান হয়ে যাওয়ার পরে বলতে হয়েছে, অ্যান্ড তারপরে তারা সেপারেটেড হয়ে গেল, ওই পার্সোনাল প্রেম বিষয়ক লাইফটা মিলিয়ে ফেলে। প্রেম না বিয়ে? প্রেম, বিয়ে, ওনার তো প্রেম করেই বিয়ে হয়েছে তাই না? আপনার কি বিয়ে হয়েছিল? আমার যেটা হয়েছে সেটাই। এই এই টপিক আর আর লোকজন শুনলে এরপর আমাকে জুতা ছুঁড়ে মারবে যে একই গল্প একই কুমিরের বাচ্চা কতবার বলো। আপনি খালি মিথ্যা কথা বলেন, আমি কি করব? সত্য কথা তো বলেন না। সত্যটা তো সবখানে জানা যায়, মিথ্যাটাই শুনেন, মিথ্যাটা অনেক সময় সুন্দর। ও তাই? আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো, জেলে দেখতে গিয়েছিলেন? সিক্রেট, তার মানে গেছিলেন? এইটা বলবো না। আপনি নাকি জেলে আলু ভাজি, আলু ভর্তা এবং সেই সাথে যে বেগুন ভাজি এবং সরিষার তেল নিয়ে গিয়েছিলেন মামুনকে দেখতে, সাথে একটু ভাতও ছিল, এটা কি সত্যি? কেন সরিষার তেল কেন? ভর্তা মাখাতে হয় তো, আমি কি ভর্তা জানি? তো বানিয়ে নিয়ে নিয়ে যাওয়ার কথা আপনার অনুযায়ী, আপনি তাজা তাজা খাওয়াইতে চাইছেন মনে তাই হয়। না? না, আমি কেন নিতে হবে? ওখানেই নিশ্চয়ই ভালো ভালো খাবার পাওয়া যায়। ওখানে পাওয়া যায়? অবশ্যই। আচ্ছা, আপনি কি গিয়েছিলেন? মানে এই সত্যটা অন্তত পক্ষে বলেন। এটা বলবো না।
এটা বললে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, সো এটা না থাকুক সিক্রেট। আচ্ছা ঠিক আছে, কিন্তু মামুন আপনাকে দেখার পরে কি বলছিল এটা বলুন। এইটাও তো বলা যাবে না, ও মা। বলতে পারে না না মানে। না, এবং এইটাও শুনেছি আপনি আপনার মামুনকে ছাড়ানোর জন্য আপনি ওনার মাকে টাকা দিয়েছেন। টাকা দিয়েছি? ওনার মা আপনার কাছে এসেছিলেন? এটা কি বলেছিলেন উনি? এটা তো গুজব, মানে গুজব না, এটা হচ্ছে গুঞ্জন। আপনি এখন না 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 এটাকে না, বলবেন না, একটুও না। নিয়ে যান। ভাতটা কি পুরোটা খেয়েছিল? এটা তো দেখার সুযোগ নাই। মানে আপনি খাওয়াই দিতে পারেন না? আল্লাহ, ওখানে ভাত কিভাবে নিয়ে যায় মানুষ? জেলখানা কত দূরে আপনি জানেন? না। অনেক দূরে। অনেক দূরে? কত দূর? কেরানীগঞ্জ। আপনার বাসা থেকে কত সময় লাগে? অনেকক্ষণই সময় লাগার কথা। ও আচ্ছা আচ্ছা। তারপর মানে কেউ খাবার দিতে পারেন নাই? আমার জানা নাই আসলে ওখানে দেখা করার সিস্টেমটা কি, বা খাবার নিয়ে যাওয়ার কোনো ওয়ে আছে কিনা, এটা আমার জানা নেই। আচ্ছা, আমরা বিশ্বাস করলাম। যাই হোক, আপনি কি আসলে তাকে ছোটানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? এটা যেহেতু আমার যুদ্ধ না, সো আমি এই সিনারিওতেই নাই। আপনি শুধু মজা নিচ্ছেন? আমি মজাও নিচ্ছি না, আমি এই টোটাল সিনেই নাই। আচ্ছা আচ্ছা আমি মুভ অন করে ফেলছি, যেটা বলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন আসলে আপনি কেমন ফিল করতেছেন? সবাই বলতেছে মানে এরকম একটা ঘটনার পরে সবাই কিন্তু আপনাকে আপনার অনুভূতি জানতে চাচ্ছে, যে আপনার অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নাই, যেহেতু আমি এটা নিয়ে আর চিন্তাই করতে চাই না। আমার জীবনের অনেক টাইম নষ্ট হয়ে গেছে, আমি আর সময় নষ্টই করতে চাই না, অনুভূতিটাও নষ্ট করতে চাই না, জমায় রেখেছি। আচ্ছা ঠিক আছে। আহ, মামুন, মানে মামুনের ব্যাপারে, প্রিন্স মামুনের ব্যাপারে সবাই বলছে যে উনি নাকি আপনার থেকে চলে আসার পরে ওনার চেহারার অবয়বের পরিবর্তন হয়েছে, বা উনি হয়তো বা অনেকদিন না খেয়ে আছে এরকম। বলে না যে মানে সবার অনেক মায়া লাগতেছে তার চেহারা দেখে, যে শুকায় গেছে। লায়লা তো ভালো ভালো খাওয়াইতো, এখন ভালো নাই। তো এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি বলতে চাই যে মানুষ যখন প্রেমে পড়ে, বা মানুষ যখন বিয়ে করে, তখন দেখবেন যে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা অনেক কোমল, সুন্দর, সুইট, কিউট, মানে একটা মায়া ভাব চলে আসে, হেলদি হয়ে যায় মানুষ, গুড। সেটা তো আপনার সাথে যখন ছিল সুন্দর ছিল। তো আমরা জানতে পেরেছি যে যেহেতু উনি বিয়ে করেছেন, এখন দেবদাস হয়ে গেছে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছেন, তো সেই হিসেব ক্যালকুলেশনে তো তার চেহারা আরো মানে অনেক মায়ায় ভরা হওয়া উচিত ছিল, তাই না? সুন্দর হওয়া উচিত ছিল। এখন আপনার কাছে এখনকার মামুনকে কেমন লাগে দেখতে? একদম লাইক, মানুষ যে বলে না যে টোকাই রাস্তাঘাটে, এরকম মানুষও দেখা যায় না আসলে। টোকাইরাও মনে হয় কিউট, সুন্দর, নেশাখোর। আপনার একদিনের প্রিয় মানুষ, এক সময়ের প্রিয় মানুষ, যার জন্য কেঁদে বুক ভাসাতেন, তাকে এখন টোকাই বললেন? এটা বলা ছাড়া আসলে উপায় নেই, এটা তো রিয়ালিটি। এটা আমার বলতে হচ্ছে না, এটা উনি নিজে আয়নার সামনে দাঁড়ালেও উনি নিজেই ফিল করবেন যে এই ধরনের চেহারা ওনার আগে কবে ছিল। ধরেন 2021 সালের আগে এরকম চেহারা ছিল। তাকে দেখে কি আপনার মায়া হয়? এখন আর মায়া হয় না, কারণ একটা মানুষ আছে না যে নিজে বেছে নেয়, সে নিজে বেছে, এটা তার চয়েস। আচ্ছা, মানে এখন তো সবাই বলছে যে তাকে দেখতে আগের মতো লাগছে না, সে হয়তো বা কষ্টে আছে, দুঃখে আছে, তাকে দেবদাসের মতো লাগছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে সেই সময় কি যত্ন নিতেন, যেটা এখন মনে হচ্ছে যে একটু কমতি পড়ছে? একটা যত্ন বলে আলাদা কিছু নাই। আপনার লাইফ পার্টনারের সাথে আপনি যখন হ্যাপি থাকবেন, তখন সেটা আপনার চেহারাতেই ফুটে উঠবে, আপনার অ্যাপিয়ারেন্সে ফুটে উঠবে, সবকিছুতে। তো তখন আমার ধারণা সে হ্যাপি ছিল। আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয় যে এই যে মোহনা এবং মামুনের যে সম্পর্কটার বিচ্ছেদ হলো, বা বিচ্ছেদ দেখছি আমরা, আদৌ জানি না বিচ্ছেদ হয়েছে কিনা, এখন জেলে কেন আসলে? আপনার মামলায়? না না না, আপনিও তো কয়েকটা করে রাখছেন, কয়টা জানি? আছে 5টা। 5টা। আর মোহনা আপু কয়টা করলো? 3টা। 3টা। মোটমাট কয়টা মামলা হলো? 8টা। 8টা। কোন মামলায় উনি জেলে? ওনার ওয়াইফের মামলায় উনি জেলে। আচ্ছা, উনি তো এখন বলেছেন একটা জায়গায় যে উনি আর বের হতে চান না, ওখানেই থাকতে চান। এটার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আমার মনে হয় এটাই খুব ভালো ডিসিশন।
বিকজ বের হয়ে উনি যখন খারাপ মানুষের পাল্লায় পড়বেন তখন ওনার লাইফ যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাবে। আর ওখানে থাকলে একটা খারাপ মানুষটা কে? মোহনা? খারাপ মানুষটা যার পাল্লায় পড়ে তার আজকে জীবনের এই অবনতি, তাই না? কিভাবে? আপনি তো মোহনা থেকে এগিয়ে এগিয়ে মানে কি? 5টা দিছেন আর উনি মাত্র 3টা। মামলার কথা আলাদা। মামলা হচ্ছে যে আপনার আইনি সহায়তার জন্য যেটা করা হয়, বাট আমি বলেছি খারাপ মানুষের পাল্লায় পড়ে 5টা, আমি আইনি সহায়তা চেয়েছি 5টা মামলা ইজ লাইক লিগ্যাল এইড। তো ওর সেই অবস্থাতেও তো এত খারাপটা ছিল না যতটা খারাপ যখন একটা সম্পর্কে জড়িয়েছে। তো লাইফে যখন টক্সিক মানুষ আসে তখন জীবনটা শেষ। তো ওইটারই বাস্তব প্রমাণ হচ্ছে মামুন। তা আনুমানিক কত বছর যদি উনি জেলে থাকলে আসলে ওনার আমার সাথে রিলেশনশিপ ডিসপিউটের যেই আইনি প্রসেসটা আছে হ্যাঁ। ওটাতে উনি যদি সাজা পেয়ে যান তাহলে ওটার একদম এক্সট্রিম লেভেলের পানিশমেন্ট আছে। যাবজ্জীবন? হ্যাঁ, যাবজ্জীবন আর ফাঁসি। ফাঁসি? আচ্ছা, কি কি করেছেন আপনি? আমি কিছু করিনি, উনি করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কি মনে হয়? ওটা আমরা বাদ দিলাম, ওটা অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন যেটা করবে সেটাই আসলে হওয়া উচিত বা আমরাও মেনে নিব। কিন্তু আপনি কি মনে করেন মামুন কত বছর ভেতরে থাকলে পরে মামুনের শিক্ষা হবে? আমি যেটা মনে করি যে আসলে জেল যেটাকে বলি আমরা, কারাগার যেটাকে বলি, সেটা হচ্ছে শোধনাগার। সেখানে মানুষকে সংশোধিত হওয়ার জন্য পাঠানো হয়। তো ওখানে মামুনের যে অবস্থা, যে মামুন এমন পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড যে সে একদম সাংবাদিক বলেন বা গণমাধ্যম বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে সে একদম চিল্লায় বলছে যে আমি নেশা করি, এবং হ্যাঁ আমি নেশা করি, তাই আমি নেশা করার ভিডিও করেছি, এর মধ্যেই বলেছে। আচ্ছা, এবং আমি নেশার জগতে উজ্জ্বল নক্ষত্র, এই ধরনের কথা যখন একটা মানুষ ইন্টারভিউগুলোতে বলে বেড়ায়, তো তাকে তো রিহ্যাব সেন্টারে পাঠানো একেবারে ফরজ কাজ। এই ফরজ কাজটা আসলে ওর পরিবারের কেউ করতে পারছে না, বা তার যিনি লাইফ পার্টনার আছেন উনি করতে পারেননি। তো তাকে শোধনাগারে যে পাঠানো হয়েছে এটা খুব রাইট ডিসিশন। এবং ওখানে আমার মনে হয় যে একটা সার্টেন টাইম পর্যন্ত একটা সার্টেন লাইফস্টাইল পিরিয়ডটা কত বছর হলে পরে ও ভালো হতে পারে? এটা তো তার উপরে ডিপেন্ড করে। বা তার ওয়াই নট রিহ্যাবিলিটেশন সেন্টার? রিহ্যাবে পাঠানো হচ্ছে আলাদা জিনিস, জেলখানায় পাঠানো হচ্ছে আলাদা জিনিস। তো রিহ্যাবে কাউকে উদ্যোগ নিয়ে পাঠাতে হবে, সেটা তার স্ত্রীকে পাঠাতে হবে বা তার পরিবারের কাউকে আপনি তো পাঠাতে স্ত্রী, হবে। আপনার সাথে ডিভোর্স হয়েছে? আমি স্ত্রী হলেও আমাদের যেহেতু লিগ্যাল ডিসপিউট আছে, সো আমি এটা করতে পারছি না। আপনাদের কাগজ নাই? আমাদের কাগজ আছে, ডিভোর্স যেহেতু বললাম না, না ডিভোর্স হয়নি, ডিভোর্স তো যে লিগ্যাল ডিসপিউটের মধ্যে আছে, সো এটা আমি এখন করতে পারছি না। এবং আমার ওই ধরনের লজিস্টিক্স নাই যে আমি এখন ওর বাসায়, যে আমরা যেহেতু আলাদা থাকছি, যে তাকে আমি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিব। তো এটা করা আমার পক্ষে পসিবল হচ্ছে না। আপনার সাথে যখন ছিল তখন কেন পাঠালেন না? তখন তো ড্রাগ অ্যাডিক্টেড ছিল না। ছিল না? তখন আপনাকে ঘুষি মারলো কেন? ওটা হয়েছে যে বলেছি গল্পটা, ফ্রেন্ডদের সাথে ড্রাগস নিতে যেতে চেয়েছিল, আমি মানা করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার মনে হয় লুকিয়ে লুকিয়ে তখনও নিত। কি লুকিয়ে লুকিয়ে করলেও, মানে আমার চোখের সামনে যখনই পড়েছে তখনই আমি মানা করেছি। আমার মানে এখন যেরকম অবস্থা দেখছি যে সে বলে বেড়াচ্ছে এবং ওর ড্রাগস নেওয়ার ভিডিও প্রকাশ হচ্ছে, এই ধরনের কিছু হয়নি। আচ্ছা, কি মনে হয় আপনার বদদোয়া লাগছে? বদদোয়া তো লাগবেই, বদদোয়া দিছি আমি অনেক, একদম মন ভরে বদদোয়া। এইভাবে দিছিলেন? একদম, হ্যাঁ, মন ভরে বদদোয়া দিছি। কি মনে হয় যতটুকু দিয়েছেন সেটা কি পেয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো কিছু চান? না, আমার মানে মনের খায়েশ মিটছে? হ্যাঁ, খায়েশ মিটে গেছে। আচ্ছা, কি জানি শুনলাম মাঝখানে জাদু টোনা করছে বলে আপনাকে? জাদু টোনা করতে না, আপনি নাকি মামুনকে বান মারছেন? বদদোয়া পর্যন্তই ছিল, বানটান মারেন? বানটান মারার লোক তো আমার পরিচিত না, খুঁজতেছি। বান মারবেন? খুঁজে পেলে দেখবো মারা যায় কিনা। ওমা, এই ধরনের জাদু টাদু করলে পরে যদি আবার আপনার কাছে এসে বলে লায়লা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম কিছু পসিবিলিটি নাই। আচ্ছা আচ্ছা, এখন সবাই বলতেছে যে মানে
এটা আমি শুনেছি যে মোহনার সংসারে নাকি আপনি গুটিবাজি করে তাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন। না, আমি কেন গুটিবাজি করব? তাদের সম্পর্ক নষ্ট করেই আমার কি উপকারিতা? আমি যেটা হারিয়েছি সেটা তো আর ফেরত পাওয়া সম্ভব না। ওই যে একটা ছেলে আছে না, মাস্ক পরা কি জানি নাম, ওই যে ওর মা যে ওকে কামড় দিছিল, হুম, কামড় দিছিল কেন? মানে মামুনের ওরাই মা বলতে পারবে। ওটার নাম কি? মামুনের মায়ের নাম না, মামুনের মায়ের নাম না, ওই যে ছেলেটা মাস্ক মাস্ক পরা পরা, ছেলেটা না, মাস্ক পরা ছেলেই ধরে নেন। নাম কি ওর? লিখন। লিখন। লিখনকে মামুনের মা কামড় দিছিল কেন? এটা তো ওনাকে জিজ্ঞেস করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর আমি ওই বললাম না যে ঘুমিয়ে পড়লে অনেক বিনোদন মিস হয়ে যায়, তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, লাইভটা দেখা আমার পক্ষে সম্ভব হয় নাই। না, আমার খুব মানে খারাপ লাগছে এরকম। কামড় দিল কেন? না, মাংস কামড় দিলে দেখাচ্ছিল, মশা মাংস কামড় উঠে দিবে, তাই না? ফেলছিল। মানুষ তো আর কামড় দেয় না। কুকুর বিড়াল কামড় দিতে পারে, মানে মানুষ কেন মানুষকে কামড় দেবে? সেটাই। না, সেটা আমি আমি অত্যন্ত দুঃখিত, এভাবে বলাটা হয়তো বাট উচিত হয়নি, কিন্তু ছেলেটার জন্য কেন খারাপ লাগছে? ছেলেটার এরকম মাংস দেখাচ্ছিল যে দেখেন দেখেন আমার মাংস নেই, সাংবাদিকদেরকে দেখাচ্ছিল যে মামুনের চিন্তা আম্মু করছেন আমাকে দাঁতে কামড় কত দিয়ে। ধার? আপনি কি এভাবে কামড় দিতে পারবেন? মামুনের মা বেশি ছোট নাকি, মানে আপনি কি মামুনের মায়ের থেকে বড় না ছোট? এটা তো আমি বলতে পারি না, বিকজ ওনাদের কোনো জন্ম নিবন্ধন কাগজ বা হ্যাঁ, কিন্তু এই বয়সে এইভাবে কামড় দেয় কিভাবে? উনিই বলতে পারবেন। আপনাকে কখনো কামড় দিয়েছিলেন মামুনের মা? না, আমাকে মনে হয় কামড় দেওয়ার মতো সুইটেবল মনে করেন নাই উনি, আমাকে কামড় দেননি। আচ্ছা, উনি কি মাঝে মাঝে কামড় দেন? না, এই প্রথম দেখলাম মানুষ লাইভে এসেও কাউকে কামড় দিতে পারে। এই প্রথম দেখলাম মানুষ মানুষকে কামড় দেয়, এই জিনিসটা না আমি দেখিনি। আমি দেখছি ছোট বাচ্চারা মনে হয় যখন দাঁত টাত উঠে তখন হয়তো আশেপাশের মানুষকে কামড় দিতে চায়, বাট আচ্ছা আচ্ছা, মানে আমরা একটা মনে হয় কথাও শুনেছিলাম যে লিখন সম্ভবত ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এই জন্য কামড় দিয়েছেন উনি। দিতে পারে। লিখন লিখন বিয়ের প্রস্তাব তো দিতেই পারে। লিখনের যদি ওনাকে যদি লিখনের পছন্দ হয়, and লিখন যদি মনে করে যে তার প্রতি ওইরকম ফিলিংস আছে, লিখন বিয়ের প্রস্তাব দিতেই পারে। কিন্তু লিখন বিবাহিত আর মামুনের আম্মু তো বিবাহিত। না, লিখন ডিভোর্স। লিখনের আচ্ছা, আচ্ছা। লিখন একা থাকে, আর মামুনের আম্মু বিবাহিত। তাহলে এখন মানুষকে পছন্দ করার ক্ষেত্রে তার কোনো বাধা নাই। আমার যে কাউকে পছন্দ হতেই পারে। অনেক মানুষ আছে না যে মেসি, নেইমার এদেরকেও বিয়ে করতে চায়, তারাও তো ধরেন এঙ্গেজ বা গার্লফ্রেন্ড আছে বা বউ আছে। তো লিখনের চোখে ওনাকে ভালো লেগেছে, উনি আচ্ছা, আচ্ছা। বিয়ে করতে চাইতেই পারে। মানে এই জন্য উনি লিখনকে পছন্দ করেন না বলে কামড় দিয়েছেন? এখন এটা তো ওনার মনের কথা, আমি তার বলতে পারি, আমি এই সিনেই নাই টোটালি। আচ্ছা, আপনি জানেন না, কিন্তু মাঝে মাঝে আমরা একটা ছবিও দেখেছিলাম মামুনের কানে ওনার মা কামড় দিচ্ছিল, এবং এটা নিয়ে কিন্তু অনেক, এবং মামুনও ওনাকে পাল্টা কামড় দিচ্ছিল, এবং এটা নিয়ে অনেক ট্রোলও অনেক হয়েছে, ট্রোল হয়েছে, অনেক হ্যাঁ। কথাও হয়েছে। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি এই কামড়া কামড়ির ইস্যুটা কি ছেলে মা ছেলের মধ্যে আগে থেকেই আছে? আসলে যেহেতু পার্সোনালি আমি তাদের সাথে ইনভলভ ছিলাম অনেক বছর, তাদের ব্যক্তিগত অনেক ব্যাপারই আমি দেখেছি, উইটনেস হয়েছি, জানি, এবং এমন কিছু জিনিসও আছে যেটা আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বা কারোর সাথে শেয়ার করতে পারবো না বা বলতে পারবো না। বাট তাদের মধ্যে ডিফারেন্ট একটা কেমিস্ট্রি ছিল আগে, এখন কি অবস্থান বলতে পারছি না। ডিফারেন্ট কেমিস্ট্রি বলতে? এই যে কানে কামড় দেওয়া বা এই ধরনের আরো ও অন্যরকম, মাঝে মাঝে এইভাবে কামড় দিত মামুনকে? শুধু কামড়ের ব্যাপার না, একটু ডিফারেন্ট অন্য কিছু ছিল যেটা আমি বলছি না, যেটা যেহেতু তাদের লাইফে আমি আর নাই, আর আমার একটা রাইট। আচ্ছা, না ওই ব্যাপারে আমরা বিস্তারিত জানতেও চাই না, আমি শুধু জানতে চাই যে মানে সাধারণত মা ছেলের মধ্যে বা মা সন্তানের মধ্যে যেমন আচরণ, মা সন্তানের মধ্যে যেরকম আচরণ থাকা উচিত সেরকম আচরণের মধ্যে তো আসলে এই কানে কামড় দেওয়া, গায়ে কামড় দেওয়া পড়ে না এত বড় হওয়ার পরে। কারণ মা এবং সন্তান একটা বয়সের পরেই একটু আলাদা হয়ে যাওয়ার কথা, এবং তাদের কেমিস্ট্রিও আলাদা হয়ে যাওয়ার কথা, বাট মামুনের মধ্যে এটা হয়নি। আচ্ছা, উনি কি ওনার মায়ের মানে আপনার কাছে দৃষ্টিকটু লেগেছে? আমার কাছে অনেক অ্যাক্টিভিটিসই খুব দৃষ্টিকটু লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন তো এই ভিডিও দেখার পর বা এই খবরটা জানার পর অনেকে বলছে যে মামুনের আম্মু কোন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন যে ওনার দাঁতটা এত শক্ত এই বয়সেও? এটা তো আমার জানা নাই। আপনি দেখেননি? আপনার বাসায়ও তো অনেকদিন ছিল। হ্যাঁ, আমার বাসায় মেসওয়াক করতো নাকি নিমের ডাল না দিয়ে? না না, আমি টুথপেস্টই ইউজ করতাম। আমার বাসায় যখন যে টুথপেস্ট ছিল সেটাই উনি ইউজ করতো, বাট উনি ব্যক্তিগতভাবে কি টুথপেস্ট ইউজ করেন ওটা আমি খেয়াল করিনি। উনি কি পান টান খায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
পান খায়। পান খেলে কি দাঁত ভালো থাকে নাকি খারাপ থাকে? না, ওনার দাঁতগুলো আবার ভালোই আছে, মানে পান খাওয়ার তুলনায় দাঁতগুলো সুন্দর, হাসি সুন্দর। আচ্ছা আচ্ছা, যাক একটু জানতে চাই, আচ্ছা মামুনের আম্মু তো আপনাকে একবার পানি পড়াও দিয়েছিল মনে হয়। আমার বাচ্চাদের জন্য দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ভালোবাসা থেকেই নাকি অন্য কোনো কারণে? ওনার কথা ভালোবাসা থেকেই দিয়েছে। পরবর্তীতে আপনার কোনো সমস্যা হয়েছিল? আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, একটা বিষয় যে এরকম হ্যাংলা পাতলা একটা মানুষ, ছেলে, সেই ছেলেটা মেয়েদেরকে কিল ঘুষি মারছে, এটা দেখেও মেয়েরা কেন আসলে মামুনের পেছনেই দৌড়ায়? কি আছে মামুনের, কি আছে যেটা অন্য ছেলেদের নাই? আম, আসলে আমার সাথে ওর রিলেশনের পরবর্তী স্টেজের কথাটা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে মেয়েদের ধারণা যে ও প্রবাবলি অনেক রিচ, প্রবাবলি সে খুব বিরাট প্রেমিক পুরুষ, প্রবাবলি তার সাথে থাকলে তার মেয়েটার লাইফটাই ডিফারেন্ট হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তো এই ধরনের কিছু ফ্যাসিনেশনের জন্য মেয়েরা, জানা সত্ত্বেও যে মামুনের সাথে আমার একটা রিলেশন আছে, সেটা জানা সত্ত্বেও মেয়েরা তার সাথে সম্পর্ক করতে চায় এবং পারলে মানে তার বিছানায় যে শুয়েই পড়ে। হয়েছে এরকম কখনো? হয়েছে না? আপনার সাথে রিলেশন থাকা অবস্থায়? হুম। আচ্ছা, কিছু নারী, আপনিও একটা ইন্টারভিউতে ওকে ডেকেছিলেন, যখন কিছু নারীর সাথে তার কিছু ভিডিও চিত্র আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তো এটা তো কিছু সে তুলে মোবাইলে রেখেছে, দেখে দেখতে পেয়েছি। এরকম মানে তো সেটা আরো কি অনেক আপনি আছে। তো লিক করেছিলেন নাকি? না, আমি কেন তুলবো? মানুষ। ওটা ওই তুলেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, মানে তাকে এই জন্য মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তাকে মেয়েরা স্পেসিফিক অনেক কি, বেশি- মানে সে শুধু কথাই বলতে পারে সুন্দরভাবে এই জন্য? না না নাকি না না না, এমন কি আছে, মানে অনেক ছেলেরা কিন্তু এখন দেখবেন সিঙ্গেল আছে এবং তার একটা মানে গার্লফ্রেন্ড পাচ্ছে না, একটা বউ পাচ্ছে না, সেখানে ওরও মামুনের একটা- পেছনে একটা হ্যাংলা পাতলা ছেলে, মানে আবার বলছেন ছোট ছেলে, এই একটা ছেলের পেছনে এত মেয়ে কেন? আমি বলি, সোশ্যাল মিডিয়াতে আমাকে আর মামুনকে আপনারা অনেক দেখেছেন, মেয়েরাও দেখে, এবং আছে না যে মেয়েদের মনে একটা ক্রেজ তৈরি হয় যে প্রিন্স মামুন বলে একটা ক্রেজ তৈরি হয়, আর ও মেয়েদের প্রতি খুব মানে অ্যাট্রাকশনটা দেখাতে পারে। হ্যাঁ, খুবই একটা, কি কি বলে মেয়েদের? ও এমন কিছু বলেছে বলে মনে হয় না। এমনি চলে আসে মেয়েরা? এমনিই চলে আসে মেয়েরা, এত এমনি সস্তা? চলে আসে মেয়েরা, এমনিই চলে আসে। আমি তো বলবো যে ওর লাইফে দেখা গেছে যে ইভেন আমি যেটা বললাম যে আমরা দেখলাম যে অনেক মানুষের, তারাও তো মোটামুটি ফেমাস মানুষ যারা ওর সাথে ওর বেডরুমে গেছে বা ওর সাথে বিছানা শেয়ার করেছে। তাই? তারা, হ্যাঁ কারা? আছে, আপনি জানেন, মনে করেন ব্যাক টু 1 বছর আগে। ফেমাস মানুষ? হুম, যারা গেছে তারা তো ফেমাস না। তারাও ফেমাস মানুষও গেছে, আচ্ছা, নন ফেমাস মানুষও তো আরো গেছে, যাদেরটা আমরা জানতে পারিনি। ফেমাস মানুষ গিয়েছে বলেই তো আমরা জানতে পেরেছিলাম। তো ইভেন এখনো যেই নারী তাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে 13 মাস তার সাথে লিভ টুগেদার করেছে, তো কেন করেছে? নিশ্চয়ই তার মধ্যে সে নাকি একজন ইন্টারন্যাশনাল মডেল। তো একজন ইন্টারন্যাশনাল মডেল কি পর্যায়ে চিন্তা ভাবনা করলে একজন টিকটকারের সাথে 13 মাস লিভ টুগেদার করে বা চিন্তা ভাবনা থেকে তার কাছে চলে যায়? সো এটা তো আমি বলবো মামুনের ক্রেডিট। 13 মাস লিভ টুগেদার ব্যাপারটা মানে আপনি কিভাবে জানলেন? মামুনি বলেছে, ফোন দিয়ে বলছে? বলেছে কোনোভাবে, ফোন দিয়ে বলেছে, নাহলে এসে বলেছে। মামুন কি কোনোভাবে কখনো বলছে যে মোহনাকে, মানে মোহনা মামুনকে জাদু করে বা ভুলিয়ে ভালিয়ে প্রেম করে বিয়ে করছে? এই গল্পটা আমি জানি না, এটা ওরা ভালো জানবে। বাট আমি আপনাকে বলেছে কি? আমাকে যতটুকু বলেছে ততটুকু হচ্ছে যে প্রবাবলি মেয়ে টাকা পয়সা অনেক আছে, যেটার জন্য এই মামুনের আসলে ইন্টারেস্টটা ছিল। কারণ মামুন তো টাকাওয়ালা মানুষ দেখেই সম্পর্কটা করে এবং সম্পর্কটা প্রকাশ করে। মামুনের অনেক সম্পর্কই আছে, কিন্তু সে প্রকাশ করেনি। যাদের কাছে টাকা পয়সা আছে বা যাদের কাছ থেকে সে বেনিফিটেড হতে পারে, তাদের সম্পর্কটাই সে প্রকাশ করে। এবং আমাকে যেরকম বলেছিল যে দেখো, দুনিয়ার সব মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু আমি একমাত্র তোমার জন্য পাগল। তো এই নারীকেও হয়তো এভাবেই বলেছে। অ্যান্ড এই তো ওর সেটাই বললাম যে একজন ইন্টারন্যাশনাল মডেল, ফ্যাশন মডেল কি পরিস্থিতিতে পড়লে বা কি ধরনের ট্র্যাপে পড়লে একজন ট্র্যাপে কে পড়ছে? আমার তো মনে হয় দুজনই দুজনকে ট্র্যাপে ফেলেছে। আচ্ছা, কারণ মামুনের তো যেটা বললাম যে মামুন, ওই মেয়ের যদি টাকা পয়সা না থাকতো, মামুন কোনোদিনও তার সাথে রিলেশনশিপ ডিসক্লোজ করতো না, কোনোদিনও করতো না।
এবং সে ওই টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই এই ট্র্যাপটা আপনার টাকার উৎস না হলে আমরা একটু বুঝলাম, কিন্তু ওই মেয়ের এত টাকার উৎস কি? সেটা আমি জানি না, ওর সাথে ওর ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো নলেজ নেই। আচ্ছা, বাট এতটুকু জানি যে শি হ্যাজ মানি, এবং যেটার জন্যই মামুন, শুধুমাত্র টাকা দেখলেই মামুন সেই জায়গায় না যায়। আমার প্রশ্নটা ছিল, মামুন কখনো এই রিলেশনশিপ হওয়ার পরে আপনাকে ফোন দিয়ে বলেছে যে মোহনার কাছে আমি যেতে চাই নাই, বাট কিভাবে কিভাবে জানি ও আমাকে ট্র্যাপে না। ফেলে নিয়ে গেছে, এটা বলেছে? না, মোহনার সাথে বিয়ে হওয়ার পর আপনাকে কখনো কল দিয়েছে? আপনার সাথে মামুনের কথা হয়েছে? অনেকবার। অনেকবার আপনার সাথে যোগাযোগ রেখেছে? হুম, কেন? রাখ, খুব নর্মাল না আমার সাথে যোগাযোগ রাখবে? কি জন্য? আপনি টাকা দিয়েছেন আবার? আমি কেন টাকা দিব? তাহলে আমি তো স্টিল রিলেটেড উইথ হিম। মানে ইউ আর রিলেটেড উইথ হিম? হ্যাঁ। হাউ? আপনাকে আমি বলেছি না যে আমাদের তো একটা ডকুমেন্টেশন আছে রিলেশনশিপের, অ্যান্ড সেটা ডিসপিউট হয়েছে বলেই কিন্তু আমরা কোর্টে গেছি, বাট আমরা তো আলাদা হয়ে যাইনি লিগালি। তার মানে মোহনা আপনার সতীন? হতে পারে। তাহলে দুজন একসাথে বসবাস করতেছেন কেন না কেন? আমার আরেকটা মানুষের সাথে আমার লাইফ পার্টনারকে শেয়ার করতে হবে? আচ্ছা, আপনার মধ্যে কি নাই যেটা আসলে মোহনার মধ্যে আছে? আমার মধ্যে কি নাই সেটা না, আমি তার মামুনের লাস্ট ডিজায়ারটা ফুলফিল করিনি, বাড়ি দেওয়াটা করিনি, এবং সে ভেবেছে যে ঠিক আছে, প্রবাবলি এর টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমি আরেকটা স্বীকার করি। শিকার? এটাই হবে ওর, তো এগুলো টার্গেটেড রিলেশনশিপ। তো মোহনা কি বাড়ি দিচ্ছে তাকে? দিত। মোহন, আমি আমি যতটুকু মামুনের কাছে শুনেছি যে তারা বসুন্ধরাতে অনেকগুলো জায়গা জমি দেখেছে, অ্যান্ড মোহনাকে বলেছে কিনে দেওয়ার কথা, এটা আমি শুনেছি মামুনের কাছে। আচ্ছা, আসলে কি ঠকলে ঠকতেই হয়? ঠকলে ঠকতেই হয়। আর মানুষ কি বারবার ভুল করে? মানুষ বারবার ভুল করে। কেন করে মানুষ আরে বারবার ভুল? মানুষ সে মানুষ, মানুষ যদি রোবট হতো তাহলে ভুল করতো না, প্রোগ্রামিং অনুযায়ী চলতো। মেয়েরা কেন প্রতারক বাটপার মানে এই লোকদেরকে ধরনের পছন্দ করে। এরকম ছেলেদেরকে কেন পছন্দ করে? প্রতারকরা মেয়েদের দুর্বলতার জায়গাটা খুঁজে নিয়ে সেই অনুযায়ী টোপটা ফেলে। আপনার দুর্বলতা কি ছিল? আমার দুর্বলতা ছিল আমার লোনলিনেস, আমার বাচ্চাটা অসুস্থ, আমার একটা স্ট্রং একটা লাভিং ফ্যামিলি দরকার ছিল। আচ্ছা, আম, মামুন এবং আরেকজন যিনি আছেন আমাদের বাংলাদেশের একজন সিঙ্গার, নোবেল, তিনিও ঘন ঘন জেলে যান, মামুনও যাচ্ছেন। তো আপনার কি মনে হয় দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি? ডেফিনেটলি মামুনের জনপ্রিয়তাটা বেশি। আচ্ছা, তো সেক্ষেত্রে দুজনের কেসটা কি একই? যারা নেশায় আসক্ত, মামুনের এই কাজগুলো করার পিছনেও একটা বড় ব্যাপার হচ্ছে যে তার নেশার প্রতি আকর্ষণ, এবং পরবর্তীতে সে নেশায় আসক্ত হয়ে গেছে, যেই কারণে সে মানুষকে ফিজিক্যাল অ্যাসল্ট করে বা বিভিন্ন ক্রাইমের সাথে রিলেটেড। সো আমি জানতে পেরেছি যে আমাদের সিঙ্গার নোবেল, উনিও নেশায় খুব আসক্ত। সো নেশায় যখন মানুষ খুব আসক্ত হয়ে যায়, তখন তার নিজের উপরে কন্ট্রোলটা থাকে না, ভালো মন্দ বোঝার উপায়টা থাকে না, এবং তখন সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো করে বেড়ায় সমাজে। তো আমার মনে হয় যে এই দুইজনের একই সিচুয়েশনের মেইন কারণ হচ্ছে ড্রাগস। আচ্ছা, মামুনকে ভালোবেসে আপনি কত টাকা হারিয়েছেন? মামুনকে ভালোবেসে না, মামুনের সাথে লাইফ স্পেন্ড করতে যে আমার অনেক টাকাই খরচ হয়ে গেছে তার পিছনে, তার ফ্যামিলির পিছনে, বিকজ 4টা বছর তার আমি সমস্ত শখ ফুলফিল করেছিলাম। বাট আমি না কখনো, আপনি যেভাবে জিজ্ঞেস করছেন, আমি এভাবে কাউন্ট করিনি, আমি কখনো করতেও চাই না, কারণ এটা নিয়ে আমি কখনো স্ট্যান্ড করব না যে আমার কাছ থেকে সে এত এত টাকা হাতিয়ে নিয়েছে এবং আমি একটা লিগ্যাল অ্যাকশনে যাব। মানে সবচেয়ে বড় ডিজায়ারটা কি ছিল মামুনের, যেটা আপনি ফুলফিল মামুনের করেছেন? আসলে সব ডিজায়ারই ফুলফিল করা হয়েছে আমার এন্ড থেকে। ওর লাস্ট ডিজায়ার ছিল আমার বাড়িটা তাকে লিখে দেওয়া। না, তার আগে লাস্টে যেটা ফুলফিল করতে পেরেছেন কোনটা? ও চলে যাওয়ার আগে ওর বড় ওরকম কিছুই ছিল না, ছোট ও ও একটা PS5 কিনে চেয়েছিল। এটা কি? PS5 একটা গেমিং স্টেশন। আচ্ছা, সো ওইটা সবচেয়ে লেটেস্ট যেই সেট আপটা ছিল সেটা তাকে কিনে দেওয়া হয়েছে। বাহ, মানে গেম খেলতে খুব গেম পছন্দ খেলতে করতো। পছন্দ করে না, ওর ইচ্ছা ও কিনে নিয়ে গ্রামের বাড়িতে রেখে দিয়েছে। ওকে যাওয়ার সময়, ও গ্রামের বাড়িতে যাওয়ার সময় কি ওর জিনিসপত্র সব নিয়ে সব গেছে? নিয়ে গেছে। গুছিয়ে দিয়ে? আমি দেখতেছিলাম ওই যে হ্যাঁ, আমি ঝগড়া গুছিয়ে করছেন যখন দিয়েছিলাম, বলছে হ্যাঁ। আমি কি গুছিয়ে দিব। কাপড় চোপড় গুলো নিতে পারে না ওই দিন, হ্যাঁ। ওই দিন যে ঝগড়াঝাটি ছিল, বাট ওর যত গ্যাজেটস, ইকুইপমেন্টস, গাড়ি, হ্যাঁ। মোটরসাইকেল সবই আগে নিয়ে চলে গেছিল। মানে আগে থেকেই প্ল্যানিং প্ল্যানিং ছিল তো নাকি? ছিল, হ্যাঁ প্ল্যানিং ছিল দেখেই তো নিয়ে গেছে বড় বড় জিনিসগুলো, না হলে তো এতটা এটা বছর। আপনি বুঝেন নাই আগে থেকে?
আমি ওইভাবে ফিল করিনি, আমার মনে হচ্ছে ঝগড়া হয়েছে, চলে গেছে, আবার চলে আসবে, আমি এটাই ফিল করেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে একটা পরিকল্পনা, এখনো কি মামুনের জিনিসপত্র আছে আপনার কাছে? না, আমি ফেলে কোনো দিয়েছি। স্মৃতি সব ফেলে দিয়েছেন? হ্যাঁ। একটা স্মৃতিও রাখেননি? না। আসলে হ্যাঁ। কোনো চিঠি বা কোনো কিছু? চিঠিও লিখবে, ও লিখতে পারে নাকি? ও লিখতে পারে না? লিখে না কখনো, লেখাপড়া ওর পছন্দ না। পছন্দ না মানে নাম তো লিখতে পারে। হ্যাঁ, নাম লিখতে পারে, বাট ও লিখে না কখনো। ইংরেজিতেও বলে মাঝে মাঝে আমার দেখি। আমার মনে আছে যে ও যখন লাস্ট টাইম জেলখানাতে গিয়েছিল, সো আমি তখন ওকে একবার দেখতে গিয়েছিলাম। আপনার করা মামলায়? হ্যাঁ। সো তখন ওকে আমি একটা চিরকুট লিখে পাঠিয়েছিলাম যে আমি এখানে তোমার জন্য গেটে ওয়েট করছি। তো তখন সে চিঠিটা রিপ্লাই দিয়েছিল আর কি, ওই কি কাগজটা। লিখেছিল? ওটা আমাদের খুব পার্সোনাল একটা মানে topic। পজিটিভ লিখেছিল হ্যাঁ, নাকি positively বলছে, লিখেছে। বের হয়ে তোকে আবার ঘুষি দিব? না 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 না। আচ্ছা, এই যে কি মানে শুনতে পারি ওই চিরকুটে কি ছিল? খুব জানতে ইচ্ছে করছে কেন জানি। ও লিখেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি তোমাকে অনেক মিস করছি। আপনার করা মামলায় জেলে গিয়ে আপনাকে লিখছে আলহামদুলিল্লাহ আমি মিস করছি? হ্যাঁ। আপনি এখন জেলে গেলে এটা আপনাকে আবার লিখবে মনে হচ্ছে। আসলে আমি ফিল করি যত যাই হোক, ও যত যাই করুক না কেন, সবাই কিন্তু হিউম্যান, অ্যান্ড মানুষের হিউম্যান কোয়ালিটি কোনো না কোনো জায়গায় থাকেই। তো একটা মানুষকে আপনি যখন অনেক আদর যত্ন ভালোবাসা করবেন, কোনো না কোনো দিক দিয়ে আপনার মনে যত ঘৃণাই থাকুক না কেন, মনে কোনো কোথাও একটু গুড ফিলিংস তো থাকারই কথা। আপনার কি মনে হয় মামুন এখনো আপনাকে মিস করে? অবশ্যই মিস করে, না হলে তো ওর উঠতে, মামুন কেন, মামুনের পুরো ফ্যামিলি আমাকে মিস করে। ওরা উঠতে বসতে, ওদের বিপদে আপদে ঝামেলায়, ওদের ঝগড়াঝাটি হয়েছে তার স্ত্রীর সাথে, বাট সমস্ত জায়গায় খালি আমার নামটাই আমি শুনতেছি, মানে কি পরিমাণ মিস করে তারা আমাকে। মামুনের প্রতিটা সে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, সেখানেও সে বলছে যে আমাকে লায়লা মানুষ দিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করিয়েছে। সে বউয়ের কাছে মার খাচ্ছে, সেখানেও সে বলছে যে আমার বউকে লায়লা বলেছে মার দেওয়ার জন্য। তো তার মানে কি পরিমাণে মিস মানে করে আপনি চিন্তা আপনি করেন। মামুনকে শিখিয়ে দিয়েছিলেন মোহনাকে মারার জন্য? না না না, আমি বলছি যে মামুন যখন কোনো কিছুতে পড়ে, বউয়ের কাছে মার খায়, সে তো বউয়ের কাছে মার খায়, আপনারা দেখেছেন। তো তখনও তার বউয়ের কাছে মার খায়? হ্যাঁ, আমি দেখি নাই। এখানে তো হায় হায়, কি এখানে বলেন? তো বউ তাকে অনেক মেরেছে, বেশিরভাগ তাই? মারামারিটা তো বউই করেছে। তাই তার তার কথা অনুযায়ী, আপনি আমার কথা মারতেন না, না মামুনকে? কোনোদিনও মারতাম না। কি বলেন, আপনি খালি মার সহ্য করতেন? খেয়েছি। আচ্ছা, মানে দুজনের মধ্যে একটা ফাইট হয়েছে? আমার সাথে এটা মামুনের, কি লাইভে দেখা গেছে? আমার সাথে মামুনের ফাইট হয়নি, আমার সাথে মামুন আমাকে মেরেছিল বিকজ সে ড্রাগস নিতে চেয়েছিল, আমি মানা করেছিলাম, এটাই। না, বললেন যে দুজনের মধ্যে একটা ফাইট হয়েছে, মানে ওটা কি লাইভে দেখা গেছে দুজনের মারামারি? এটা আমি পরবর্তীতে মানে ভিডিওটা দেখেছি আর কি। কে কে বেশি মারলো, কে কে কাকে বেশি মারলো? মামুনের কথা অনুযায়ী মামুনের স্ত্রী তাকে বেশি মেরেছে, আর মামুনের স্ত্রীকে যে মেরেছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি। দেখতে পেয়েছি। আচ্ছা, এই মারামারির ব্যাপারটা একটু মানে অবাক করা। মানুষ বলে যে একটা সিগনেচার স্টাইলে উনি মারে, মানে মুখে হিট করা বা ও চোখে মুখেই hit করা। মারে, ও মানুষের চেহারা নষ্ট করে দিতে চায়। কেন? ওর ধারণা যে চেহারাটা নষ্ট করে দিলে মানুষের সেলফ কনফিডেন্স কমে যাবে, এটাই আচ্ছা, হওয়ার আচ্ছা, কথা। যে আপনার চেহারায় যখন একটা ছোট্ট পিম্পলও উঠে, আপনি খুব আনইজি ফিল করেন মানুষের সামনে যেতে। তো আমার যখন চেহারা নষ্ট হয়ে যাবে, তখন তো আমি মানুষের সামনে যে আমার ওই কনফিডেন্সটা পাবো না, বা আমি ওইভাবে স্ট্যান্ডও করতে পারবো না যে ও আমাকে মেরেছে, এরকম। না, এটা অনেক দুষ্টুমি করেছে। এবার একটা সিরিয়াস কথা বলি, আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছিলাম ড্রাগ অ্যাডিক্টেডের ধরন নিয়ে। ওখানে একটা কথা ছিল যে ড্রাগ অ্যাডিক্টেড যারা, তারা হচ্ছে চেহারায় মারে, যেন তারা হচ্ছে মানুষকে, মানে যে সময় যার প্রতি রাগ হয় তাকে আর সহ্য করতে পারে না, তখন মনে করে চেহারাটা ভচকাই দিলেই হয়তো বা উইনার হয়ে গেল, এরকম কিছু একটা। এটা খুবই ভয়ঙ্কর। আমরা কোনো ধরনের ভায়োলেন্সকে না বলি, এবং সত্যিই যদি কেউ কাউকে মেরে থাকে, এটার আমরা আসলে শাস্তি আইন হিসেবে যা দেওয়া হয় তাই দেওয়া উচিত বলে মনে হয়। আপনার সাথে আর কি কি অন্যায় হয়েছে লায়লা, আপনি যদি এক কথায় বলেন, যেগুলো আপনি এক সহ্য করে কথায় গেছেন? যদি আমি বলতে চাই যে আমার সাথে প্ল্যান্ড ওয়েতে প্রতারণা করা হয়েছে, আমার ইমোশন নিয়ে খেলা হয়েছে, আমার লাইফ নিয়ে খেলা হয়েছে। বিকজ আমি, আপনারা তো, আপনার কাছে আমি সবসময় বলেছি যে আমি একটা লাইফের এমন একটা স্টেজে, যখন আমি খুব স্ট্রাগল করছি আমার লাইফ নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, তখন আমি চাচ্ছিলাম যে লাইফে সব মানুষেরই রাইট আছে লাইফে সেটেল হওয়া, এবং একটা ভালোবাসার
মানুষের সাথে লাইফে সেটেল হওয়ার, সেই সাথে যদি আপনি একটা ভালো ফ্যামিলি পান যে আপনাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, টেক কেয়ার করবে, তাহলে তো কথাই নাই। তো এই ব্যাপারটা নিয়েই আমার সাথে পুরোটাই প্রতারণা করা হয়েছে। আমি 4টা বছর তার পিছনে নষ্ট করেছি। এই 4টা বছরে কিন্তু আমি হয়তো অন্য কোনো মানুষের সাথে লাইফে সেটেল হতে পারতাম। সেখানে আপনার আর্থিক ক্ষতিও তো হয়েছে অনেক। আর্থিক ক্ষতি তো হয়েছে, আর্থিক ক্ষতিটা আমি কম কম হিসেবেই দেখছি। আমি আমি ফিল করছি যে ঠিক আছে, আল্লাহ তাআলা কোনোভাবে না কোনোভাবে আমার টাকা পয়সাগুলো নিয়ে গেছে, বাট আমার লাইফটা যে চলে গেছে এই 4 বছরে, যে আমি এত দূর পিছিয়ে গেছি, এটা ওদের এই প্রতারণার ফাঁদে না পড়লেও আমার লাইফটা আরো ভালো এটা হতে কি পারত। মা ছেলের দুজনের প্রতারণা পুরো বলছেন? প্ল্যান্ড প্রতারণা। আচ্ছা, একটু জানতে চাই যে আর্থিক পুরো হিসাবটা আপনাকে বলতে হবে না, জাস্ট আপনি যদি মামুনের পেছনে বা মামুনের পরিবারের পেছনে এটা ইনভেস্ট না করতেন। কোটির উপরে টাকা। কোটির উপরে? অবশ্যই, বিকজ ইটস 4 ইয়ার্স, 4 বছর। 4 বছরে একটা মানুষের সকল মনের যদি 1 ইচ্ছা। কোটি? আমি বলেছি তো, আমি তো হিসাব করিনি, বাট ডেফিনেটলি হিসাব করলে আমি যদি ছোটখাটো হিসাব করি তাহলে ওরকম তারপরে তো তার পরিবর্তন হলো না, মানে একটা মানুষ এক জায়গা পরিবর্তন থেকে 1 কোটি হয়েছে। টাকা। কিন্তু আপনি যদি দেখেন যে ওর মা বাড়ি বাবা- বানাইছে মনে হয় হ্যাঁ, নাকি? বাড়ি বানিয়েছে, 4টা বাইক কিনেছে, ভাই বোনকে সেটেল করেছে, নিজেদের জায়গা জমি কিনেছে, গাড়ি কিনেছে। তো এগুলো কি সব আপনার টাকা দিয়ে? এখন যেগুলো চলছিল সেগুলো তো আমার টাকাতেই ছিল। ও মাই গড, এরকম ভালোবাসার মানুষ কই পাওয়া যায় লালা আপু? আমাকে পাওয়া যায়। আপনি কি ভবিষ্যতেও কেউ যদি আপনাকে এইভাবে না, ভালোবাসা আর করবেন? করব না, আর করব না। কারণ আমি আপনাকে বলেছি যে এই এই যে মানুষ চায় যে সেটেল হতে, আর আমি যেহেতু দেখেছি যে আমার একটা ফ্যামিলি দরকার ছিল আমার বাচ্চাদের জন্য, যে আমি মারা গেলে আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাবে। তো ফ্যামিলি যদি সচ্ছল থাকে, ভালো থাকে, আমার বাচ্চারা সেখানে যে ভালো থাকবে। তো আমার বাচ্চাদের কথা চিন্তা করে তারাও যেহেতু এই একই ব্যাপারটা নিয়েই আমার কাছে এগিয়েছিল, এই জন্যই কিন্তু সম্পর্কটা হওয়া, না হলে ওর সাথে এই ধরনের সম্পর্ক কিন্তু হওয়ার কথা না। আপনার জীবনে মামুনের সাথে কাটানোর সময়ের মধ্যে সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল? সবচেয়ে কঠিন মুহূর্ত ওটাই ছিল, কোনটা? যেদিন ও ড্রাগস নিতে চাইলো and আমি মানা করলাম, ও মুখে মারলো আমার, সেটাই সবচেয়ে খারাপ একটা মুহূর্ত ছিল। হ্যাঁ, সেই সময়টাও হয়তো বা আপনি বের হয়ে মানুষকে লাইভে চলে গেছিলেন, আমরা ওটা দেখেছি। কিন্তু সেই সময়টাও কিন্তু আপনি মানে এখন মামুনের থেকে বের হয়ে আসার পর অনেক বছর পরে এই কথাগুলো বলছেন যে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু সেই সময় আমি আপনাকে বহুবার জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে, আপনি কখনো মামুনের সম্পর্কে কিছু বলতেও বলিনি। চাইতেন কারণ না। হচ্ছে যে ইভেন এখন যদি আপনি মামুনের স্ত্রীকে আপনার শোতে ডাকেন, উনি কিন্তু আপনাকে অনেক কিছুই বলবে না। কারণ সবাই চায় সংসারটা টিকিয়ে রাখতে। যতই আমার হাজব্যান্ড খারাপ হোক না কেন, যতই আমার হাজব্যান্ড অত্যাচারী হোক না কেন, যতই আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করি না কেন, দিন শেষে আমি কিন্তু লোনলি, এবং বাসায় যেয়ে আমি কিন্তু চাই Miss আমার করছেন। ভালোবাসার মানুষটার সাথে সংসারটা করতে। তো এটা একটা অব্লিগেশন, এটা আসলে ওই অবস্থায় যারা না থাকবে তারা বুঝতে পারবে না। আপনি তো এখনো আইনিভাবে মামুনের স্ত্রী, আইনিভাবে আপনি কি মামুনের প্রথম স্ত্রী? আমি জেনেছি যে ওনার আরো এই ধরনের বৈবাহিক সম্পর্ক ছিল দুজন। লিগ্যালি বৈবাহিক আমি সম্পর্ক ছিল? শুনেছি, আমি কোনো ডকুমেন্টেশন দেখিনি। আপনি যখন মামুনকে পান তখনই তো বাচ্চা একটা ছেলে। ওরা ওরা না ভাই বোন বাচ্চা, যেমন ধরেন ওর মা বলেছে যে ওনার বিয়ে হয়েছে 88 সালে। হুম। অ্যান্ড ও মামুনের বোন কিন্তু মামুনের চেয়ে বড়, মামুনের ভাইয়ের চেয়েও বড়। সো আচ্ছা। মামুনের বোন অলমোস্ট শি ইজ 33 or 35 ইয়ার্স ওল্ড, বাট তাকে দেখলে অনেক ইয়াং মনে হয়। সো ওদের বডি স্ট্রাকচারটাই ওরকম। ও আসলে এত বাচ্চা না। আসলে বয়স বেশি, বাট তারা দেখতে ইয়াং। মামুনের এখন বয়স কত হয়েছে? মামুনের বায়োলজিক্যাল এজ হলে ওর প্রবাবলি জন্ম হয়েছে 98। 98, তার মানে এখন প্রায় 28 বছর, 27 থেকে 28 বছর বায়োলজিক্যাল। আর সার্টিফিকেটে কত আছে? সার্টিফিকেট তো ওর অনেকগুলো, ওর ইভেন একটা সার্টিফিকেট মানুষের আছে যেটাতে certificate- হ্যাঁ ওর 4-5টা সার্টিফিকেট, যেহেতু প্রতারণা করে তো ওদের অনেক কিছুই লাগে, তো ওর ইভেন একটা বার্থ সার্টিফিকেট জন্ম নিবেদন অনেকগুলা? অনেকগুলাই আছে। এটা হয় হয়, বাংলাদেশে? করেছে। এখন হয় নাকি জানি না, ও করেছে। ওকে। ওর ইভেন একটা জন্ম নিবন্ধন আছে যেটাতে ওর জন্মসাল 2006 লেখা আছে। সো জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড আমি বিলিভ করব না, বিকজ আমি তার বায়োলজিক্যাল এজটাই দেখব। আচ্ছা, বায়োলজিক্যাল এজটা কি আপনাকে বলেছে ও? ও বলেছিল। আচ্ছা, উনি বলেছে সেই অনুযায়ী আপনি সেই অনুযায়ী বলছেন। আমি বলেছি। তাহলে যদি বলেন যে এর আগেও 3টা বিয়ে করেছিল এবং আপনি যদি চতুর্থ ওয়াইফ হন, তাহলে মোহনা পঞ্চম ওয়াইফ,
মানে ছেলেদের ওই যে 4টা বিয়ার রেওয়াজ একটা শোনা যায়, তাহলে সে 5টা করে ফেলছে। আচ্ছা, ভবিষ্যতে যদি আরো বিয়ে করতে চায় আপনি কি পারমিশন দিবেন? ছেলেদের আমি পারমিশন দেওয়ার কিছু না, ও যে আপনি তো হ্যাঁ, স্ত্রী, মানে হ্যাঁ, লিগ্যালি স্ত্রী আরেকজনকে এখন। বিয়ে করে ফেলেছে, সেটা তো আর আমার পারমিশন নিয়ে করেনি। তাহলে তো আপনি এখানেও একটা মামলা দিতে পারতেন। দিতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে যেহেতু আমি তার সাথে আর রিটার্ন ব্যাক করব না, এবং যেহেতু অলরেডি আমার 5টা মামলা চলমান, সো আমি আরেকটা মামলা বাড়ায় আমার নিজের হ্যাসেল হওয়ার দরকার আচ্ছা, নেই। এখন তো ছেলেটা আরেকটা বিয়ে করে ফেলছে বা আলাদাভাবে আপনি ওর সাথে নাই, তো উঠাই ফেলান না মামলাগুলো। কেন উঠাবো? আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আইনের কাছে বিচার দাবি করেছি, বিচারটা হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে সাজা দেওয়ার সময় উঠাবো কি উঠাবো না সেটা পরের ব্যাপার। আচ্ছা, এখন যদি এরকম হয়, মানে আমি যতটুকু জানি এগুলো চালাইতে অনেক টাকা পয়সা লাগে, তাহলে তো এখনো তো আপনি টাকা খরচ করতেছেন। আমি তাহলে তো নিজের কোটির বিচার উপরে চাওয়ার চলে জন্য যাবে। টাকা পয়সা খরচ করছি, অ্যান্ড আমার মনে হয় যে এই টাকা পয়সাটা খরচ করা উচিত, কারণ আমরা না সবসময় দেখা যায় অনেক কিছুর ভয়ে আমরা যাই না, আইনের কাছে যাই না, এটাতে করে মানুষের অপরাধ করার প্রবণতাটা বেশি হয়ে যায়। যেমন প্রিন্স মামুন, যেহেতু ধরে নিব একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে ওপেনলি না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বললে তো মানে ওনাকে দিয়ে আমরা কি ইনফ্লুয়েন্স হব? উনি নেগেটিভিটি ছড়াচ্ছে, মানে উনি নেগেটিভ ইনফ্লুয়েন্স করতে ইনফ্লুয়েন্সার। পারছে, তাই না? ওনার এতগুলো ফ্যান ফলোয়ার আছে, আপনি একটা ভিডিও করলে দেখবেন আপনার 3000 4000 ভিউ হচ্ছে, উনি একটা ভিডিও করলে দেখা যাবে 30-35 মিলিয়ন ভিউ হচ্ছে। সো অতটুকু ইনফ্লুয়েন্স তো উনি করতে পারছেন। আমরা নেগেটিভ ইনফ্লুয়েন্সার, সেটা সেটা নেগেটিভ হোক বলেন। পজিটিভ হোক হোয়াট এভার, উনি ওনার ক্ষেত্রে কিছু না কিছুতে ইনফ্লুয়েন্স অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, তো উনি একজন এই ধরনের ইনফ্লুয়েন্সার হয়ে মানে হইতে পারে ওই যে ডাব্লিউ যে একটা কি জানি খেলে না, বিগ শো ইনফ্লুয়েন্সার হইতে পারে। উনি যদি নেগেটিভিটিটা ইনফ্লুয়েন্স করেন সোশ্যাল মিডিয়াতে, আমাকে যখন মেরেছিল তখন এটা নিয়ে অনেক মজার মজার টিকটক করেছে, তুমি লায়লার মতো ভসকিয়ে দিব, এই টাইপের দেখা গেছে এই ধরনের। তখন না মারামারিটা খুব একটা লিগ্যালিটি দেওয়া হয়ে গেছে যে ঠিক আছে বউকে মারা যায় না, এটা তো উচিত না, এটা কখনোই। উচিত না। হ্যাঁ। তো সেই জন্য আমি বিচার কাজটা স্টপ করব না, হ্যাঁ, বিকজ আমার ধারণা যে এটা উচিত না, এবং সে শাস্তি পাক, জনগণ দেখুক যে এই জিনিসগুলো ঠিক না, এবং এই জিনিসগুলো করলে একটা শাস্তির বিধান আছে। আচ্ছা, মামুন যদি আবার কখনো ফিরে আসতে চায় কোথায় ফিরে আসবে আপনার কাছে, কেন? মানে সব জায়গায় ঘুরে দেখলো যে আপনি ওর প্রথম লাভ। না, আমি ওর প্রথম লাভও না, ওর প্রেম করেছে হচ্ছে, আমি বললাম না আমি ছিলাম 139তম গার্লফ্রেন্ড। 5টা বিয়ে করছে, আবার 139তম গার্লফ্রেন্ড ছিলেন আপনি? আন্তাজে সত্যি কেমনে জানেন? নিজেই বলছে 139? আমার আগে 138টা এই বয়সে মেয়ের সাথে প্রেম ছিল তার। এই জন্য মনে হয় ছেলেরা মেয়ে পাচ্ছে না, তাই না? ছেলেরা মেয়ে ঠিকই পেয়ে যায়, ছেলেরা তো পাচ্ছে না। অনেকেই অনেক দুঃখের কথা আমাদের কাছে এসে বলে, ছেলেরা মেয়ে ঠিকই পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে কিভাবে সম্ভব? একসাথে কি এট এ টাইমে ডাবল টাইমিং ট্রিপল টাইমিং করতে নাকি? ও যার প্রতি লয়াল থাকে তার প্রতি লয়াল, সবার প্রতি লয়াল ছিল 139 জনের সাথে? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথেই তো মনে হয় 15 না 16 বছরে দেখা। না না না, আমার সাথে যখন দেখা তখন সে কোয়াইট অ্যাডাল্ট। 98 সালে হলে আমার সাথে দেখা হয়েছে 2021। সো সে কত বছর হয়? যতই হোক ততই, আমি গুনতে পারবো না এখন। মানে পরিপূর্ণ ছেলে হ্যাঁ হয়েছিল? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে 139তম আপনি, তাহলে মোহনা 140তম। মোহনা যদি প্রেমিকা হয় তাহলে মোহনার মাঝখানে যে আরো কতগুলো হয়ে গেছে সেটা আনুমানিক কততম হতে পারে? আমি জানি না, ওটা ও বলতে পারবে। আচ্ছা আচ্ছা, এবার একটু সিরিয়াস কথায় আসি যে এগুলো সিরিয়াস ছিল না। না, এগুলো একটু মজাই ছিল। আমরা সিরিয়াস কথাও বলেছি, মজার কথাও বলেছি, তবে আপনার আরো একটা লাইফ সম্পর্কে আপনি কখনো কিছু বলেন নাই গণমাধ্যমে। আমি আপনাকে কিচ্ছু বলবো না, কোনো প্রশ্ন করব না। আপনার আরো স্ট্রাগল ছিল, এটা নিঃসন্দেহে আমরা জানি, যেটা হচ্ছে আপনার বেবি বা আপনার প্রাক্তন যারা ছিলেন তাদের সাথে, বা আপনার মাও কিছুদিন অসুস্থ ছিল, বা এই যে লায়লা হয়ে ওঠার পেছনে, বা লায়লা এখন একটা এস্টাবলিশড ওয়েমেন আমি বলতে পারি, এটার পেছনে কিন্তু অনেক গল্প ছিল। আপনি এখান থেকে যা বলতে চান, যেটা ইচ্ছা বলতে চান। আচ্ছা, প্রথমত আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের বাইরেও আমরা একটা মানুষ, সবারই একটা ব্যক্তিগত জীবন আছে। গরু রচনা বললেন না প্লিজ। গরু রচনাই বলবো আমি আপনাকে, আপনি এখান থেকে আপনার সারমর্ম বের করতে হবে। যেটা হচ্ছে যে স্ট্রাগল সব মানুষেরই থাকে। আমার লাইফের স্ট্রাগলটাও অনেক, আমার কাছে অনেক কষ্টের ছিল,
আমার কাছে অনেক ডিফিকাল্ট ছিল, আমার কাছে অনেক পেইনফুল ছিল, এবং সবচেয়ে বড় কথা ছিল যে একা একা স্ট্রাগলটা করতে যে আমি আসলে লাইফ পার্টনার খুঁজতে যেই কিন্তু মামুনের মতো মানুষের সাথে জড়িয়েছিলাম তার পরিবারে। মানুষ বলে না যে কেন ও একটা টোকায় প্রেমে মানে পড়লো, সেটা তো একটা লোনলিনেস থেকেই আসছে। লোনলিনেস অ্যান্ড একটা আশঙ্কা যে আমি মারা গেলে আমার বাচ্চাদের কি হবে। এবং আপনি যেই লাইফটার কথা বলছেন, আমি আপনাকে আজকে বলি, সেটা হচ্ছে যে আমার ছোট মেয়ে অ্যালিস, ও হচ্ছে স্পেশাল চাইল্ড, ও জন্ম থেকেই স্পেশাল চাইল্ড, এবং ওর ও ওর যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, দে আর কোয়াইট বিগ, তারা খুবই সলভেন্ট, এবং তাদের সাথে আমাদের সব কিছুই যায়। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সিমিলার, সেটা বলেন অ্যালিস ইজ ফ্রম সেকেন্ড হাজব্যান্ড। ওকে। তো অ্যালিস হওয়ার পর থেকে, যখন থেকে আমরা জানতে পারলাম যে অ্যালিস ইজ নট নর্মাল, শি ইজ স্পেশাল চাইল্ড, তখন থেকে কিন্তু আমার স্ট্রাগলটা শুরু হলো। কারণ হচ্ছে যে আমি কিন্তু খুব নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বড় হয়েছি, মানে আমার বাবা নাই, আমার মা ভেরি ওল্ড এজ অ্যান্ড শি ইজ ভেরি ইল, নর্মালি অসুস্থ থাকেন, অনেক এজ তো। আর মানে আমি একদম নিউক্লিয়ার ফ্যামিলি, আমার অন্যান্য খুব একটা রিলেটিভও নাই, খুব একটা আপনি close, একাই মেয়ে হ্যাঁ, ছিলেন, হ্যাঁ। মানে আপনার না, ভাই আমার বোন একটা নেই? বোন আছে, বাট আচ্ছা। সে দেশে বাইরে থাকে। ওকে। সো আমার ফ্যামিলিটা খুবই ছোট। আপনি ছোট বোন? আমি বড়। বড়। হ্যাঁ, আমি একদম জাস্ট নিউক্লিয়ার একটা ফ্যামিলি, যেটা বলতে বোঝায় এই ধরনের যে খুব একটা সাপোর্ট নাই, আছে না যে মানুষ কাজিন টাজিন এরকম এরকম হিসেবে। আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাই খুব নিউক্লিয়ার টাইপের ছিল। তো সেখানে যখন আমি অ্যালিস যখন হলো, তো অ্যালিসের যখন আমরা বুঝতে পারলাম যে শি ইজ সাফারিং ফ্রম এডিএইচডি অ্যান্ড এএসডি, তো তখন থেকে অ্যালিসের যে দাদাবাড়ি, যারা যারা আসলে আমি বলবো যে যাদের ফ্যামিলিটা একদম আমাদের সাথে সিমিলার, কিন্তু তারা তারা আমাকে এবং অ্যালিসকে খুব ইয়ে করে দিল, মানে কি বলে, একা করে দিল টাইপের একটা অবস্থা, যে তারা এটা মেনে নিতে পারলো না যে তাদের ফ্যামিলিতে একটা ডিসেবল চাইল্ড জন্মগ্রহণ করবে বা ডিসেবল চাইল্ড বড় হবে। তারা খুব শেম ফিল করতে লাগলো, তারা খুব শেমড হতে লাগলো যে আমার সাথে তাদের রিলেশন হয়েছে। যদিও বিয়েটা খুব ধুমধাম করে হয়েছে, আমাদের পারিবারিকভাবে হয়েছে, কিন্তু পরবর্তীতে এই স্পেশাল চাইল্ডটার জন্য তারা স্পেশাল চাইল্ডও এবং আমাকেও খুব নেগলেক্ট করা শুরু করলো, খুব অবহেলা করা শুরু করলো, এবং তারা লজ্জিত ফিল করলো আমাকে নিয়ে, আমার বাচ্চাটাকে নিয়ে। তো এই জিনিসটা একে হচ্ছে যে আমি ওয়ার্কিং ওমেন, এটা আমার সেকেন্ড ম্যারেজ ছিল। তো আমি সেকেন্ড ম্যারেজটা আমি চাচ্ছিলাম যে এটা যেন ওয়ার্কআউট হয়, এবং আমি একটা ভালো একটা লাইফ লিড করে একজন ভালো জীবনসঙ্গী যেন পাই। তো ম্যারেজের একটা স্টেজে এসে কিন্তু বেবিটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, দুইটা মানুষের রিলেশনশিপের মাঝখানেও কিন্তু বেবিটা অনেক এফেক্ট করে। তো অ্যালিসকে নিয়ে আমার স্ট্রাগল শুরু হলো এই পর্যায়ে যে আমি করোনা পরবর্তীতে আমি জবে আবার ওয়ার্কিং ফ্রম হোম থেকে জবে আবার যাওয়া শুরু করলাম। তো সারাটা দিন অ্যালিস বাসায় থাকতো মেয়েদের সাথে, তখন ছোট অনেক। তখন আমার মা তো বললাম যে দৌড়াদৌড়ি করতে পারে না, শি ইজ আনওয়েল। আমি কোনো সাপোর্ট পেলাম না অ্যালিসের ব্যাপারে। অ্যালিসের বাবা বা অ্যালিসের দাদি ফুপু যারা আছেন, তারা খুবই সলভেন্ট, তারা খুবই রিচ, তারা সমাজের উঁচু স্তরের মানুষ, খুবই হাইলি এডুকেটেড, এবং তারা খুব বলবো না প্রভাবশালী লোকজন। তাদের কাছ থেকে আমি কোনো রকম সাপোর্ট পেলাম না অ্যালিসের ব্যাপারে, যে ঈদের সময় অ্যালিসকে একটা জামা কিনে দেওয়া, বা অ্যালিসের জন্য কোনো একটা গিফট করা, বা অ্যালিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া। আমার প্রথম যুদ্ধটা শুরু হয়েছে যখন আমি অ্যালিসের মধ্যে অ্যাবনর্মালিটিটা দেখতে পেলাম, তখনই আমি তার বাবাকে বললাম যে অ্যালিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। তো ওই প্রথম থেকে আমি বাধাটা পেয়েছি, উনি নিতে চাইলো না, বিকজ উনি লজ্জিত ফিল করলো যে ওনার মতো এত হাই র্যাঙ্কের একজন অফিসার এরকম তার বাচ্চাটা মেন্টালি নট ওয়েল, তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, এটা তো অন্য আরও লোকজন জেনে যাবে, মানে এটা তার ফ্যামিলি বা তার জন্য খুবই লজ্জাজনক হবে দেখে সে নিয়ে যেতে চাইলো না। তো এটা নিয়ে তার সাথে আমার প্রচণ্ড একটা বিরোধ হয়ে গেল, বিকজ আমি চাইছি আমার বাচ্চাটাকে প্রথম থেকে ট্রিটমেন্ট করানো, যতটুকু হোক না কেন। তো যাই হোক, এটা অনেকটা স্ট্রাগল করার পরে এবং আমার অনেক মেন্টাল ফিজিক্যাল একটা স্ট্রেস নিয়ে আমি বাচ্চাকে
বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে এই রিলেটেড বা যতগুলো স্পেশালিস্ট ডক্টর আছে সবখানেই আমি নিয়ে গেছি। আপনি নিজের পক্ষ থেকে? আমি হ্যাঁ নিজের পক্ষ থেকে। এখানে আমি তার বা তার ফ্যামিলির কোনো সাপোর্ট পাইনি। ইভেন কিছুদিন আগেও যখন ওকে আমি প্রয়াসে নিয়ে গেলাম, এইসব জায়গায় সবাই একটু বলে রাখি, প্রয়াস হচ্ছে স্পেশাল চাইল্ডের জন্য একটা স্কুল বা ওদের ইয়ের স্কুল জন্য থেরাপি থেরাপি অ্যাসেসমেন্ট সবকিছু আর্মিদের হ্যাঁ পক্ষ থেকে। আর্মিদের। তো প্রয়াসে যখন কিছুদিন আগেও নিয়ে যেতে চাইলাম, তো সবখানেই আসলে যেটা বলে যে মা বাবা দুইজনের প্রেজেন্সটা চায়। তো আমি এটা এটা হয়েছে জাস্ট এই 2-1 মাস আগে। তখন আমি ওদেরকে জানালাম যে আমার সাথে তার বাবার কোনো যোগাযোগ নেই এবং বাবা তার বাচ্চার কোনো খেয়াল করে না। তো তখন প্রয়াস থেকে বললো যে আমরা যোগাযোগ করব, যেহেতু তার বাবা সামরিক অফিসার, আমরা যোগাযোগ করব। এবং ওনারা যোগাযোগ করার পরেও তার বাবা কিন্তু সেখানে আসেনি। এবং সবচেয়ে স্যাড পার্টটা হলো যে অ্যালিসের জন্মদিন ছিল 31 তারিখ জুলাইতে। তো আমরা খুব আশা করেছিলাম যে 31 তারিখ জুলাইতে হয়তো তার বাবা আসবে, বা ঈদের সময় আমরা খুব আশা করেছিলাম যে বাবা আসবে বা অ্যালিস বাবাকে দেখলে খুব খুশি হয়। অ্যালিস যদিও ও বোঝে ও সবকিছু। হ্যাঁ ও বাবা বলতে একদম পাগল। আহারে। কারণ ছোটবেলা থেকে ও আমি যে লং টাইমটা অফিসে থাকতাম সেই লং টাইমটা ও একটা বাবার কাছে একটা টাইম পর্যন্ত বাবার কাছে থাকতো। তো ও যখন বাবা আলাদা হয়ে গেল তো তখন ও মানে খুব মিস করে, এবং এই জন্য ও মাঝে মাঝে খুব অ্যারোগেন্ট হয়ে যায় যে সে বাবাকে দেখছে না, বাবাকে দেখছে না, নিজের মাথা বাড়ি দেয়, হাতে কামড় দেয়, এগুলো ওহো। করে। তো আসলে বাবা তো বাবাই, বাবা এখন যেরকম ভালো হোক খারাপ হোক বাবা তো বাবাই। তো অ্যালিস ঈদেও বাবার সাথে দেখা করতে পারলো না, জন্মদিনেও বাবার সাথে দেখা করতে পারলো না। ও তো অনেক মিস করে বাবাকে। তো বাবা হয়তো ভালো কোনো ফ্যামিলি পেয়েছে, বা বাবা আবার বিয়ে শাদী করেছেন, তারা খুব সুইটেবল ফ্যামিলি, বাট বাচ্চার কাছে বাবা তো বাবাই। আর এটা তো অ্যালিসের ফল্ট না যে অ্যালিস এভাবে জন্মগ্রহণ করেছে, তাই না? অ্যালিসের অসুস্থতা তো অ্যালিস নিজে তৈরি করে আসেনি, এটা আল্লাহ তাআলা ওকে এভাবে করে পাঠিয়েছেন। আমাদের হাতেও নাই, এটা আমরা কিছু করতে পারছি না। আমার পক্ষ থেকে যতটুকু করার, একজন স্ট্রাগল করা মা হিসেবে যতটুকু করার আমি করার চেষ্টা করছি। তারপরে আসলে বাচ্চাটা জন্ম নেয় কার ভরসাতে? বাবা মার ভরসাতেই তো জন্ম নেয়। তো এটা মার যেরকম দায়িত্ব বাবারও সেরকম দায়িত্ব। তারপরে আমি বলবো যে আমার আমার দুটো সন্তানের মধ্যে অ্যালিস যেহেতু স্পেশাল চাইল্ড, আমি ইভেন দেখেছি যে আমি খুব নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার পর আমার কিছু কিছু রিলেটিভ তো আছে যাদেরকে দেখা গেছে যে আমি আমার সারা জীবনে অনেক খোঁজ খবর করেছি, বা আমার মা অনেক খোঁজ খবর করেছে, যাদের বিপদে আমাদের আপদে আমার মা তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছে, বা আমি তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছি, যাদের সব ধরনের সিচুয়েশনে আমি তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছি। তারা যেহেতু অ্যালিস স্পেশাল চাইল্ড, অ্যালিসের জন্য কিন্তু তারা কখনো চিন্তা করে নাই যে এই বাচ্চাটাকে আমরা একটা কিছু এনে দিই, একটা খেলনা দিই, বা এই বাচ্চাটাকে একটু দেখে আসি, বা এই বাচ্চাটার মাটা কত স্ট্রাগল করতেছে এই বাচ্চাটার পিছনে। তো আমার লাইফের স্ট্রাগলটা এটাই। আমি তারপরেও আমার এন্ড থেকে যতটুকু করার আমি সব কিছুই করার চেষ্টা করেছি। আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি তো চাকরি করি, আপনাকে বলেছি, সকাল থেকে রাত পর্যন্ত। আমি কিন্তু চাকরিটা করতে আমার খুব কষ্ট লাগে। আমি অফিসে যেয়ে প্রায় কান্না করি, কারণ আমার বাচ্চাটা ওখানে কাজের লোকের কাছে, অ্যান্ড ওকে তারা কিভাবে ট্রিট করছে আমি কিভাবে জানবো? কারণ ও তো বলতে পারছে না যে আমার এটা কষ্ট হচ্ছে, যে মা আমার কাছে আমার এটা ভালো লাগছে না, আমার এটা কষ্ট হচ্ছে, আমি এটা পছন্দ করছি না। ও তো এটা বলতে পারছে না। কিন্তু আমার আবার চাকরি বাকরি না করেও তো উপায় নেই, কারণ ওর জন্য তো আমার অনেক টাকা লাগবে, ওর ট্রিটমেন্টের জন্য আমার অনেক খরচ হ্যাঁ, এটা তো লাগবে। খুব ব্যয়বহুল। হ্যাঁ, অনেক খরচ লাগবে। ওকে মেনটেন করার জন্য আমার অনেক খরচ লাগবে, বা ওকে দেখাশোনা করার জন্য আমি যে মেড বা কেয়ার গিভার রাখি তাদের জন্য তো আমার খরচ লাগবে, আমার নিজেকে চলতে আমার খরচ লাগবে। ইভেন রাজা বাদশার টাকাও বসে বসে খেলে ফুরিয়ে যায়, সেখানে ওর ফিউচারের জন্য আমার অনেক টাকা পয়সা। তো আমার মামুনের মায়ের প্রতি বা ফ্যামিলির প্রতি এই ক্ষোভটা যে তারা ওর জন্য রাখা সঞ্চয়ের টাকাটা ওরা নিয়ে গেছে। তো আপনি ওর সঞ্চয় ভেঙেছেন? ওর সঞ্চয়ের ভেঙেই ওই যে বললাম না যে গ্রামে বাড়ি করা হয়েছে, এগুলো সেগুলো। তো
তো আমি আমি আসলে খুব সরল বিশ্বাসে বললাম না যে আমি চিন্তা করেছিলাম যে আমার বাচ্চাটা তো খুব ভালো থাকবে, আমার বাচ্চাটা যদি একটা এরকম ফ্যামিলি পায় যেখানে ওদের নিজেদের বাড়ি আছে, যাবে গ্রামে যাবে, আমাদের নিজেদের কোনো গ্রামের বাড়ি নেই। তো মামুন যখন গ্রামে বাড়ি করতে চাইছে তো তখন আমি সর্বোচ্চ দিয়েই তাকে সাপোর্ট করেছি। তো আমার কষ্টের ব্যাপারটা হচ্ছে যে আমার আমার যেটা আছে সেটা তো দিয়েছি, তারপর হচ্ছে যে ওর রাখা সঞ্চয়টাও ওরা এভাবে নিয়ে তারপর চলে গেছে, সেটাই আমার কষ্ট লেগেছে। একটা স্টেজে কিন্তু আমি মরেই যেতাম, মানে আমার এজ যেরকম, ওর সাথে আমার এজ ডিফারেন্স যেটা, সেটা আমি একটা মারাই যেতাম। তখন কিন্তু সে ইউজুয়ালি একটা নর্মালি বিয়েই করতো, এটা খুব নর্মাল। আমি কিন্তু জানতাম যে সে এটা করবে এবং এটাই স্বাভাবিক, এটা রিয়ালিটি যে আমি যদি তার সাথে সম্পর্কিতও থাকতাম যতদিন বেঁচে আছি, আমি মারা যাওয়ার পরে তো সে আবার বিয়ে করবে, কিন্তু আমার বাচ্চাটা যেন একটা ফ্যামিলি পায়। বিকজ ওর মা ওর বাবা আমার বাচ্চাকে অ্যালিসকে অনেক আদর দেখিয়েছে, যে আদর ভালোবাসাটা অ্যালিস তার নিজের দাদা বাড়ি পরিবার থেকে ফুপি, পায়নি। হ্যাঁ তাদের কাছ থেকে পাইনি, বিকজ তারা খুব লজ্জিত হয়েছে যে ওর একটা, বাবা মনে বলতো যে নাতনিটা কোথায়, এরকম কিছু। হ্যাঁ ওর বাবা বাবা বলতো না, বাবা মা, তারপর অ্যালিসের বোন। আরও একটা ব্যাপার ছিল যে অ্যালিসের মামুনের ভাই বোন ওরা কিন্তু স্পেশাল, হ্যাঁ, তো ওদের জন্য এই ফিলিংসটা বোঝাটা খুব নর্মাল ছিল যে একটা স্পেশাল চাইল্ড কেমন হতে পারে বা স্পেশাল চাইল্ডের কেয়ারটা কেমন হতে পারে। তো তারা খুব ভালোবাসা দেখিয়েছিল, তো এই জন্যই রাগ ক্ষোভটা আসলে অনেক বেশি। আর এখন আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে আমার কাছে অ্যালিসকে পাঠিয়েছে, বিকজ আল্লাহ তাআলা মনে করেছে যে অ্যালিস আমার কাছে সবচেয়ে ভালো থাকবে, এই জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছে। তো কারো প্রতি আমার আসলে দুঃখ নাই, শুধু আছে না যে আমার বাচ্চাটা তার বাবাকে বা তার ফ্যামিলিকে খুব মিস করে। আপনি কি যোগাযোগ করার চেষ্টা আমি করেছেন ওর আমি বাবার সাথে? আমি লাস্ট 1 ইয়ার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করেনি। আমি আমি ইভেন ওর দাদুর বাড়িতেও গিয়েছিলাম, তখন তারা বলেছে যে তোমরা আমাদের বাসায় আসবে না, উই আর নট ইন্টারেস্টেড। হ্যাঁ, আর এভাবেও অনেকবার বলা হয়েছে। তো ওর বাবা মানে বাচ্চাকে বাবা নট ইন্টারেস্টেড, এটাও বলেছে, হয়? এটাও বলেছে বাবা বলেছে, দাদি বলেছে, আপনাদের ফুপুরা বলেছে। অফিসিয়ালি ডিভোর্স হয়েছে? হ্যাঁ অবশ্যই অফিসিয়ালি ডিভোর্স না হলে ডিভোর্স তো আমি হওয়ার পরে মামুনের উনি সাথে আবার বিয়ে রিলেটেড হতে করেছেন? পারতাম না। হ্যাঁ উনি আবার বিয়ে কিন্তু করেছেন। বাচ্চার ভরণ পোষণ সব আপনার দায়িত্ব? হ্যাঁ বাচ্চার ভরণ পোষণ উনি কিছুই দেয় না। খুবই দুঃখজনক, এবং আমি আসলে বুঝি নাই যে এন্ড ওনারা এমন না যে ওনারা সলভেন্ট না, তারা, আমি সেটা তো বলেছি যে শুনলাম। তারা খুবই সলভেন্ট, বাট তারা কখনো অ্যালিসকে তাদের ফ্যামিলি পার্ট মনে করে না। যেহেতু অ্যালিস এই ধরনের স্পেশাল চাইল্ড, তারা বলতে চায় না যে তাদের ফ্যামিলিতে এরকম একটা মানুষ আছে। মানে ওই যে প্রথমে বলছিলাম যে লালাপু আজকে কাঁদবো, আমি সিরিয়াসলি আমার চোখে পানি চলে আসতেছে। মানে আপনি এই ধরনের অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, তারপর আসলে এত বড় একটা ধাক্কা, সবকিছু মিলে সবচেয়ে আপনার উপর রাগ উঠছে যেটা হচ্ছে অ্যালিসের পুরো সঞ্চয়টা আপনি আসলে ভেঙে ফেলছেন। তার মানে এখন তো আপনি নিঃস্ব প্রায়। এখন আমি বলেছিলাম লাস্ট আপনার শোতে যে আমার অনেক টাকা লোন আছে, এখন আমি লোনও দিচ্ছি। আমি বললাম না যে আমি তাদের ফ্যামিলিটা ঠিক করে সুন্দর করে গুছিয়ে দিতে চেয়েছিলাম, এই কারণে যে যেহেতু তার গুছিয়ে সাথে দিয়েছেনও তো? হ্যাঁ গুছিয়ে দিয়েছি, যেহেতু আমি তার সাথে রিলেটেড এবং তার আমার বাচ্চা ইন ফিউচার আমি যখন থাকবো না, বিকজ আমার এই চিন্তাতেই আমি সবসময় টেনশন করি যে অ্যালিস তো ডিপেন্ডেন্ট, ও তো কোনো কিছু ও নিজেটা নিজে করতে পারে না। আমার যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, আমি আজকে মারা গেলে ওকে কে দেখবে? ওর জন্য যদি আমি ব্যাংকে কোটি টাকাও রেখে যাই, ও তো ওটা ইউজ করার ক্যাপাবিলিটি নাই। তো অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে এই টোকাইটার প্রেম করলো, কিভাবে এই টোকাইটাকে বিয়ে করলো। এটার পিছনে তো একটা অনেক বড় একটা স্টোরি আছে। সরি, আমি অনেক মজা করছি, বাট আমরা অনেক ভালোবাসি আপনাকে। আচ্ছা, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করে যে আপনি তো বড় মেয়ে আছেন, উনি তো মাশাআল্লাহ আল্লাহর ভালো। রহমতে আল্লাহর রহমতে আল্লাহ ওকে ভালো রেখেছেন। ও নিশ্চয়ই আপনার জায়গাটা দখল মানে আমি ধরবেন। আমি আমি ওইটাও চাই না, আমি চাই যেহেতু ও আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছে, তো আমি চাই ও নিজের লাইফটা যেন সুন্দর করে গুছিয়ে একটা একটা সুন্দর একটা লাভিং ফ্যামিলিতে সে থাকুক। কারণ অ্যালিসের দায়িত্ব আমি তাকে দিতে চাই না, এই কারণে যে ওর নিজস্ব জীবনটা যেন সুন্দর হয়। প্রত্যেকটা মানুষেরই আসলে
ভালোভাবে হাসি খুশি করে বেঁচে থাকার রাইট আছে। ও অ্যালিসের দায়িত্ব নিতে যে দেখা যাবে ওর নিজের জীবনটা অনেক কষ্টের হয়ে গেছে। সবচেয়ে অবাক লাগছে যে গ্রামের মানুষরা এই ধরনের কথা বলে যে না বাচ্চা তো এরকম স্পেশাল, আমরা নিব না, মনে হয় জিন ভূতে ধরছে বা কোনো অভিশাপ হয়েছে মনে হয় পাগলা মায়ের। গারদে ছেড়ে দিয়ে আসে। হ্যাঁ, পাগলা গারদে ছেড়ে দিয়ে আসে, পাগলা কিন্তু গারদে ছেড়ে এত দিয়ে আসে। হাই সোসাইটির মধ্যেও যে এই ধরনের লো মেন্টালিটি, এটা আমি নিয়ে আপনি না বলে হয়তো আমি বুঝতেই আমি পারতাম না। একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার মনে হয় আরজে কিবিয়া প্রোগ্রামে বলেছিলাম, হ্যাঁ, উনি হ্যাঁ। বলেছেন যে আপনি আহ, আহ, কেমন করে টোকাই মামুনের সাথে একটা রিলেশন করার চিন্তা ভাবনাই করেছেন। তখন আমি বলেছি যে আমি লাইফে অনেক শিক্ষিত, অনেক রিচ, অনেক হাই সোসাইটির মানুষের সাথেও আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি দেখেছি যে তাদের ভিতরটা অনেক নিচু। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউর ফার্স্ট হাজবেন্ড, ওনার পক্ষ থেকে কি কোনো ভরণ পোষণ বা মেয়ে, আমি যদি ভুল না উনি করে থাকি? ওনার মেয়ের প্রতি যা দায়িত্ব বাবা হিসেবে সেটাই করে পালন গেছেন। করছেন। উনি দূর থেকে করে গেছেন, উনি কাছে আসেননি, বাট উনি যতটুকু তার দায়িত্ব উনি সেটা করে গেছেন। করে আছেন। বড় বাচ্চাটা কিসে পড়ে এখন? ও এখন ইউনিভার্সিটিতে পড়ে। ইউনিভার্সিটিতে, মাশাআল্লাহ। আচ্ছা, কোন ইউনিভার্সিটি বলা দরকার নাই, ওর লাইফটা আলাদাই থাকুক আমি মনে লাইফটা করি। আলাদাই থাকুক। হ্যাঁ, এবং নিশ্চয়ই সে আপনাদেরকে অনেক বেশি সুন্দরী হয়েছে। সে মাশাল্লাহ, আমার আসলে দুটো বাচ্চাই মাশাল্লাহ আল্লাহ তাআলা সুন্দর অ্যালিস তো করে বানিয়েছে। প্রচুর সুন্দর, কিন্তু ওকে দেখিনি, হ্যাঁ, তাই জানতে ইচ্ছে উনিও করছে কেমন ওরকমই। হয়েছে। ও দুটো বাচ্চাই মাশাল্লাহ অনেক মামের কেমন সম্পর্ক? অনেক ফ্রেন্ডলি। আর এখন ও যেহেতু বড় হয়ে গেছে, ও আমাকে অনেক টেক কেয়ার করে। আচ্ছা, আমাকে আপনার অনেক, গার্ডিয়ান চলে আসছে আমার কিন্তু। গার্ডিয়ান চলে আসছে, আমাকে অনেক সাপোর্ট করে সে, আমাকে সব ব্যাপারেই খুব সাপোর্ট করে। অনেক অনেক কিছু সে আমার চেয়ে অনেক বেশি ম্যাচিউর অনেক ব্যাপারগুলোতে, যেটা হয়তো আমি নিজে হয়তো অনেক কিছু চিন্তা করতে যে ইগনোর করে ফেলি, সে আমাকে ব্যাপারগুলো ধরিয়ে দেয়। আর বড় ব্যাপার হলো যে ওরা দুজন দুই বাবার সন্তান, বাট অ্যালিসকে আমার বড় মেয়ে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। এবং আমি যদিও বলি যে আমি ওর দায়িত্বটা আমার বড় মেয়েকে দিতে চাই না, কিন্তু বড় মেয়ে অলরেডি তার দায়িত্ব নিয়ে নিয়েছে না বোনের? আলহামদুলিল্লাহ। বাহ, কি চমৎকার। আসলে পৃথিবীটা এরকম, একজন কিন্তু চলেই আসে গার্ডিয়ান হিসেবে, যে কিন্তু চলে এসছে অলরেডি আপনার। একটু জানতে চাই যে যদি কিছু না মনে করেন, আপনি না বলতে চাইলে আমি বলবো না, কোনো জোর করবো না, আপনার ইচ্ছে। আপনার সেকেন্ড ম্যারেজটা আসলে ডিভোর্সের কারণটা আমরা জানলাম। ফার্স্ট ম্যারেজটার সাথে আসলে যিনি ছিলেন উনিও তো একজন সেনা কর্মকর্তাই ছিলেন, ওনার সাথে আসলে বিচ্ছেদের কারণটা কি ছিল? ওদের সাথে এটা আমি বলবো যে এটা একটা সিচুয়েশনাল হয়ে গেছিল। তখন আমার বাবা মারা গিয়েছেন, অ্যান্ড সামরিক কর্মকর্তাদের যেটা হয় যে তারা দেশের বিভিন্ন জায়গায় আহ, থাকেন, হ্যাঁ, পোস্টিং হ্যাঁ। হয়ে যায়, ওনারা বিভিন্ন জায়গায় ওনাদের যেতে হয়, থাকতে হয়। তো আমার বাবা, আমি আগেও বলেছি যে আমার খুব নিউক্লিয়ার ফ্যামিলি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা খুব লোনলি হয়ে গেছিলেন, একদমই লোনলি। এবং আপনার মা কি চাকরি করতেন? না, উনি হাউস ওয়াইফ আচ্ছা, ছিলেন। আচ্ছা। উনি যেহেতু একদম খুব লোনলি হয়ে গেছেন, এবং সাথে সাথে ওনার তখন অসুস্থ ছিলেন আর কি, শি ওয়াজ নট ওয়েল। তো ওই টাইমে আমার মার কাছে থাকাটা খুব প্রায়োরিটি ছিল। এবং তখন আমার বড় মেয়েটা মাত্র হয়েছে। হয়েছে। তো আমি আমার মেয়ে, আমার মা, এই ব্যাপারগুলোতে খুব প্রায়োরিটি দিতে, যে দেখা গেছে যে ওনার সাথে আমার একটা দূরত্ব হয়ে গেছে। দূরত্ব হয়ে গেছে। বিকজ উনি তখনও দেশের বাইরে ছিলেন, উনি ইউএন মিশনে ছিলেন, দারফুর সাউথ সুদানে ছিলেন, অ্যান্ড উনিও একটা লোনলিনেসে ভুগছিলেন, আমিও এদিকে স্ট্রাগল করছি, সব কিছু মিলায়। তো এরকম করে ওনার সাথে আমার আস্তে আস্তে একটা মেন্টাল ডিস্টেন্স হয়ে গিয়েছিল। তো যার কারণে পরবর্তীতে উনি আরেকজনের সাথে রিলেটেড হয়ে গেছেন, অ্যান্ড উনি তাকে বিয়ে করে ফেলেছিলেন। এখানেও তো আপনি প্রতারিত আমি হলেন। আসলে সব জায়গায় হেরে গেছি, বাট তারপরেও আমার মনে হয় কি যে আমি হেরে যেও আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক, মানে সম্পর্কের দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে আমি অনেক হেরে গেছি। বাট তারপরেও আমি বিলিভ করি যে আমি হেরে যেই জিতে গেছি। যে মানুষগুলো আমাকে আমার সিচুয়েশনের কারণে ছেড়ে চলে গেছে, তারা কখনো সত্যিকার ভাবে আমাকে ভালোই বাসেনি। আপনি আর কখনো ভালোবাসায় জড়ায়েন না, মানে আমি দেখছি যে যতবারই আপনি ভালোবাসতে যাচ্ছিলেন, একটাও কিন্তু আপনার দোষ দেখছি না, প্রতিবারই আপনি চাচ্ছেন যে সেটেলমেন্ট হোক, সেটেলমেন্ট হোক। সেটেলমেন্ট হোক। আমি সববারই সংসারটা টিকিয়ে রাখার পক্ষে ছিলাম। আমি সববারই প্রতিটা সংসার আমি চেয়েছি যে যেভাবেই হোক না কেন
ইভেন দো আমি এমনও চেয়েছি যে আমাদের যদি মেন্টাল অ্যাডজাস্টমেন্ট নাও হয়, তাও যেন আমরা সন্তানের কথা চিন্তা করে একই ছাদের নিচে থাকি, যাতে আমি হাজবেন্ড না পেলেও আমার বাচ্চা যেন মা বাবা দুজনকে একসাথে দেখতে পায়। কারণ একটা সন্তানের সবচেয়ে বড় চাহিদাই হচ্ছে যে তারা মা বাবা একসাথে থাকুক, এটাই চায়। তারা কখনো চায় না তাদের মা বাবা আলাদা হয়ে যাক। এখন কি ফার্স্ট হাজবেন্ডের সাথে যোগাযোগ হয় মেয়ের জন্য? উনি ওনার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, উনি মেয়ের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করেন, আমার সাথে যোগাযোগ করেন না। একটু জানতে ইচ্ছে করছে, মানে বারবারই একটা পজিশন বা একটা র্যাঙ্কিং এর মানুষের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বা সেনাবাহিনীতে আছে এই ধরনের, মানে আপনার বাবাও কি সেনাবাহিনী ছিলেন? হ্যাঁ, আমরা যেহেতু একই ব্যাকগ্রাউন্ডে, ও আচ্ছা সো আচ্ছা। আমরা আমার বিয়ে দুটোই কিন্তু পারিবারিকভাবে অ্যারেঞ্জ ও করা, আচ্ছা। এমন না যে প্রেম করে বিয়ে হয়েছে। সো ফ্যামিলি সেটেলমেন্টে বিয়ে দুটো বিয়েই ওভাবেই অ্যারেঞ্জ করা ছিল, অ্যান্ড সেম ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি। বিয়ে তো জানেন যে তারা জাত কুল সব দেখেই ঠিক করে, তো ওভাবেই ঠিক করা হয়েছিল। যাক, এত এই ধরনের কনভারসেশনের পরে আসলে আর কিছু বলার নাই আমার। আমার খুব খারাপ লাগছে, খুব স্যাড ফিল হচ্ছে আপনার জন্য। মনে হচ্ছে জড়িয়ে ধরি, আমরা অবশ্যই প্রোগ্রামের পরে আপনাকে জড়িয়ে ধরবো। বাট আমি খুব করে চাই এখন এই গল্পটা শোনার পরে, আমি জানি দর্শকদের মধ্যেও এই ধরনের একটা ফিলিংস আসবে যে লায়লা শেষ পর্যন্ত একটু সংসার পাক, একটা ভালো জায়গায়, একটা ভালো কোনো একজন পুরুষ হয়তো কোনোখানে আছে যে লায়লার হাতটা ধরে বলবে যে ঠিক আছে, আমি আর তোমাকে ছেড়ে যাব না। আমার এই স্বপ্ন কি আসলে লায়লা দেখে? এই সময় এই স্বপ্ন আমি আর দেখি না। এই সময় আমার একটাই চিন্তা যে আমি যখন থাকবো না, তখন আমার অ্যালিসকে কে দেখবে। আমি চাই ও যতদিন বেঁচে থাকুক, ওকে এখন আমি যতটা মায়ায়, যতটা ভালোবাসায় রেখেছি, যতটা যত্নে রেখেছি, আমি মারা যাওয়ার পরও যেন ও অতটাই যত্নে থাকে। বাহ, চমৎকার। যাক, এবার একটা র্যাপিড ফায়ার খেলি, তারপর আজকের প্রোগ্রামটা চলো। শেষ করে দিই। ওকে, আচ্ছা, এখনো কি রাতে মামুনের কথা ভেবে প্যানিক অ্যাটাক হয়? না। মামুন আপনার কাছে হুটহাট কি ধরনের বায়না করতেন? চাল ভাজা খেতে চাইতেন, চাল ভাজে কেন? ওর পছন্দ ওটা। মামুনকে মিস করেন? না। কাউকে মিস করেন? না। কাউকে মিস করেন না। ওকে। মামুনের দুধ দিয়ে গোসল করাটাকে দেখেছেন? দেখেছি, এবারও করবে মনে হয় আরেকবার। কার জন্য? ওই যে জেল থেকে আসলো। আপনি কি চান মামুন আর মোহনা দুজন এক হয়ে যাক? ওরা এক হবে, আবার মারামারি হবে, বলে রাখলাম, ভবিষ্যৎবাণী। আপনি মাঝখানে রেফারি হবেন? না, আমি হতেই চাই না, আমি ওদের লাইফে আর নাই। আচ্ছা, লায়লা কি এখানে আজকে জাগো এফএম এ কথা দিয়ে যাচ্ছে যে ভবিষ্যতে আর কখনো প্রেমে পড়বে না? আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আর প্রেমে পড়বো না। এক্স্যাক্টলি। আর বয়সও নাই, সবকিছুর একটা বয়স থাকে। আপনার বয়স কত হয়েছে? বারবার 52 বয়স? হ্যাঁ, 52, আসলে 52, হ্যাঁ। আচ্ছা। বাট আপনাকে বোঝা যায় না, আপনি এখন অনেক সুন্দরী মাশাআল্লাহ। কার জনপ্রিয়তা বেশি, লায়লা না মামুনের? মামুনের। কার জনপ্রিয়তা বেশি, লায়লা না মোহনার? ওনার সাথে আমার কোনো কম্পারিজনই হয় না। একটা মানুষ যে পরকিয়া করে অন্য মানুষের সংসার ভেঙে নিজে সংসার করতে চায়, তো তার সাথে আমার কোনো কম্পারিজন হয় না। ওয়েট, মানে সরি, কোনটাতে সরি বলছেন? আপনার সাথে মামুনের সম্পর্ক থাকা অবস্থায়, আমরা তো এখনো রিলেটেড, এটা তো সবাই জানে। মানে আপনার সাথে দুনিয়াবাসীই মামুন তো থাকা জানে। অবস্থায় কি মোহনা পরকীয়া করেছে? হ্যাঁ, অবশ্যই। আপনার বাসায় থাকা অবস্থায়? না, আমার বাসায় না, উনি আলাদা বাসায় মানে ছিলেন। আপনার হাজবেন্ডের সাথে পরকীয়া করেছে মোহনা, এটার জন্য মোহনাকে একটা কিছু করেন? না, আমি কিছু করতে চাই না, উনি তো ওনার শাস্তি পেয়েই গেছেন। আচ্ছা, উনি কি আপনার কাছে ভেবেছিলেন- ফোন দিয়ে? উনি ভেবেছিলেন যে উনি হয়তো রাজকুমার পেয়ে গেছেন, কিন্তু এই রাজকুমারের পিছনে যে কাহিনীটা, সেটা তো আল্লাহ তাআলা শাস্তি ওনাকে দিয়ে দিয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। আপনার কাছে কি সরি বলেছে পরে? না। কথা হয়েছে আপনার সাথে আপনার সতীনের? না। কথা হয়নি। আচ্ছা, কোনো কারণে আপনি মামুনকে কি সরি বলতে চান? না। কখনো কোনো কারণে ভুল বলতে চাই করেছেন এই কারণে? ওর সাথে আমি কখনো ভুল করিনি। হোয়াটস ইউর ফেভারিট কালার? হোয়াইট। টাকার বিনিময়ে আপনি কি কখনো কোনো অবৈধ কিছুর প্রমোশন করবেন? না।
আচ্ছা, মামুন কিভাবে কাঁদে? ক্যামেরা অন করে তারপরে চোখে পানি নিয়ে কাঁদে। চোখে পানি দেয়? চোখে পানি দেয় না, মানে তার চোখে যখন পানি আসবে আসবে ভাব, মানে তার কান্না কান্না ভাব, তখন সে ক্যামেরাটা অন করে ভিডিও করে কান্নাকাটি করে। ভিডিও ছাড়া কাঁদতে পারে না? না, কিভাবে কাঁদে একবার দেখান না ওই একটু। সেইভাবে মোবাইলটা ধরে তারপরে কাঁদবে, 2-3টা টিকটক বানাবে। টিকটকও বানায় হ্যাঁ, কাঁদতে কাঁদতে? এটা কি দুঃখ প্রকাশের এটা মাধ্যম? তার দুঃখ প্রকাশের মাধ্যম। আচ্ছা, একটু দেখাবেন কিভাবে কাঁদে? এই ওই তো জাস্ট না, চোখে ওই যে পানি। কাঁদলেন না তো। না, আমি কাঁদবো কি, ও এরকম চোখে পানি, কিন্তু সে 2-3টা টিকটক বানায় ফেললো আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভালো ভিউজ হয় কান্নাকাটি করলে? না, তখন সিম্প্যাথি দেখায় লোকজন, কি হয়েছে মামুন, কেন তোমার চোখে পানি, কেন কেন কান্না করতেছো। মেয়েরা আসে আবার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি মামুনকে বিয়ে করলেন কেন, মুস্তাককে কেন করলেন না, খন্দকার মুস্তাককে? ওনার সাথে আমার যায় না, মানে ওনার সাথে আমার ইয়েতে যায় না, জানি বলে কেমিস্ট্রিতে যায় না। উনি ওনার ওয়াইফের জন্যই ঠিক আছে। তো জনগণ তো চায় যে তিশার সাথে মামুনের বিয়ে আর মুস্তাকের সাথে আপনার বিয়ে। তিশার সাথে মামুনের বিয়ে হতেই পারে, বাট ওনার সাথে আমার হবে না। আপনার পছন্দ না না, মুস্তাক আমার ভাইকে? পছন্দ না, ইয়াং হিসেবে একটা পছন্দ লোক, না। এত সুন্দর। মানে হাজবেন্ড হিসেবে পছন্দ না, উনি আমাকে বোন হিসেবে বলে, আমার ভাই হিসেবে উনি পছন্দ। আপনি ভাই বাড়াইছেন? হ্যাঁ, ভাই বোনই তো রিলেশনশিপ হবে, তাই না? আঙ্কেল আর ভাই তো হবে না। আঙ্কেল কেন, আপনার মুস্তাক আঙ্কেল হয়? না, আমার ভাই বলি আমি ওনাকে। আচ্ছা, আচ্ছা। উনি উনি আমাকে বোনই বলে। কেন ছোট বোন মানুষ বলে। জানতে চায়, এত সুদর্শন একটা লোক, কি এই যে সুন্দর করে বললাম, গান ওনার করে। সাথে তিশার কেমিস্ট্রিটাই যায়, আচ্ছা আচ্ছা, ওনার সাথে লায়লার কেমিস্ট্রি যায় না। যাবে না? ওকে। কখনো যদি সিনেমা করেন কাকে নেবেন? শাকিব খান। শাকিব খান। হ্যাঁ। গভীর রাতে কি মিস করেন? ঘুম। ঘুম মিস করেন? ঘুম ভেঙে গেলে কি মিস করেন? আর তখন খুব লোনলি লাগে, তখন মনে হয় যে সবাই ঘুমায় আছে, আমি কথা বলার লোক পাচ্ছি না, মানে একটা কথা বলার মানুষ খুব মিস করি। আচ্ছা, আপনার কতগুলো বাড়ি আছে? একটাই। কতগুলো গাড়ি আছে? 3-4টা। তাই? সেগুলো কি অনেক লাক্সারিয়াস? না না, একদম সাধারণ গাড়ি। 3-4টা গাড়ি দিয়ে কিভাবে একা একা মানুষ? কে কে আসলে এই চড়ে? গাড়িগুলো কেনা হয়েছিল মামুনের জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমার একটাই গাড়ি ছিল আগে। 3-4টা গাড়ি একটা ছেলে ইউজ করবে আর আপনি কিনে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তখন এগুলো কেনা এই হয়ে আপনি কি গেছিল। তার মা? এরকম বাহানা কেন ইয়ে করেন? না না না, এত বাহানা পূরণ করেন কেন? শখ পূরণ করি কেন? হ্যাঁ, ও ভালো থাকলে আমি ভালো থাকতাম। আর আরেকটা ব্যাপার আপনাদের সাথে share বায়না করা হয়নি, বায়না সেটা পূরণ হচ্ছে করার কি, কথা সে বলছেন। আমার বাচ্চাদেরকে, দুটো বাচ্চাকে খুব ভালোবাসতো, ওদেরকে নিয়ে বেড়াতে যেত। হ্যাঁ। অ্যালিস অ্যালিস তার জন্য অনেক কান্না করেছে যখন সে আচ্ছা, আচ্ছা। চলে গেছে, তখন অনেক কান্না করেছে। ও খুব ভালোবাসতো আমার বাচ্চাদেরকে। এখন 3টা গাড়ি তাহলে মামুনের ছিল? মানে আমার কাছেই আছে, বাট কেনা হয়েছিল তার পারপাসে। এখন এখন ওগুলা পড়ে আছে? পড়ে আছে বাসায়। দিয়ে দেন তাহলে মামুনকে। ওর আছে অলরেডি। এখন গাড়ি আছে। এগুলো কি করবেন, বেচে দিবেন? এগুলো আছে, বাচ্চারা যখন বড় হবে ওরা চালাবে, চলবে। বাহ, আগে আগে কিনে ফেলেছেন। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে লায়লা এবং সরি মোহনা, কেন রে লায়লার সাথে মামুনটা একদম লেগে গেছে। আপনাকে কি জানি ডাকতো মামুন? কি জানি ডাকতে বলেন তো, অনেক কিছুই তো ডাকতো। কি কি ডাকতো বলেন না একটু। অনেক কিছুই ডাকতো, লেলা ডাকতো। লেলা লেলা। আচ্ছা, আর কি ডাকতো? আর তো জানি আরো না। অনেক যেরকম কি ডাকে। সোনা পাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনা? অনেক কিছুই ডাকতো, এরকম কিছু অনেক কিছুই ডাকতো। শুনি আমরা কয়েকটা ভালোবাসার নাম। তো পাখি বলে ডাকতো, জানটুস ডাকতো, গুল ডাকতো, গুল গুল মানে ফ্লাওয়ার। ও আচ্ছা, হ্যাঁ, সেরকম অনেক কিছু ডাকতো। সেটা কিন্তু রোমান্টিক আছে। ছেলে রোমান্টিক তো অবশ্যই আছে। তাই না? হ্যাঁ, ওর মতো রোমান্টিক আর পাবেন? খুঁজিও নাই সিরিয়াসলি, বাট ওর আমি বলি ওর মতো পুরুষ মানুষ আমি আর দেখি নাই। ওকে। ও অ্যাবসলিউটলি অন্যরকম, পছন্দ করার মতো মানুষ। সত্যি, যদি নেগেটিভ দিকগুলো বাদ দিই, আমি নেশা করা বা নেগেটিভ সাইডগুলো যদি বাদ দিই, ওর মধ্যে অনেক কিছু আছে। পছন্দ করার মতো? একটা লাইফ পার্টনারকে কিভাবে হ্যাপি রাখা যায় ও জানে, আর কিভাবে খারাপ রাখা যায় সেটাও জানে। মানে পছন্দ করার মতো কি কি বৈশিষ্ট্য আছে যে অনেক মেয়েরা কিছু দেখলে আছে। পাগল হয়ে যাবে? এই যে বললাম যে সে প্রায়োরিটি দেয়, সে ভালোবাসা দেখায়,
সে ভালোবাসা দেখায়, সবকিছু করে। অ্যাপিয়ারেন্স দেখেই তো অনেকে দৌড় দিবে। অ্যাপিয়ারেন্স, সরি এভাবে বলা উচিত হ্যাঁ, না, অ্যাপিয়ারেন্সও আমি ভালো। অত্যন্ত দুঃখিত, অ্যাপিয়ারেন্স মাফ যদি করবেন। ভালো না হয় তো তাহলে তো আর এত মেয়েরা তার জন্য অনেকে পাগল পছন্দ করে হয়তো বা এরকম লাল নীল হলুদ সবুজ চুল টুল, তাই তো? আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে, আপনি কি মোহনা এবং মামুনের, না লায়লা মামুন বলতে ভালো লাগে, আচ্ছা যাক, মোহনা এবং মামুনের বিচ্ছেদে খুশি? ওদের তো বিচ্ছেদ হয়নি এখনো, বাট আবার যাবে আপনার মনে হচ্ছে? আবার যাবে ওরা, 100%? আবারও মারামারি করবে। হ্যাঁ, 100% যদি না যায়? যাবে, আমি বলে দিলাম, আপনি লিখে রাখেন। যদি না যায়? 100, 200, 300% যাবে। 300%? আচ্ছা ঠিক আছে, যদি না যায় তাহলে? ওরা তো যাবেই, ওরা যাবে, এন্ড খুব এরপরে যাওয়াটা অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। কারণ তাহলে আপনি তো মেয়েটা ওটাকে- যখন প্রথম সংবাদ সম্মেলন করলো তখনই আমি বলেছিলাম যে মেয়েটা ওর বাসায় যাবে, and সে গেছে, খুব মার খেয়েছে, আবার খাবে, তাই তো? আবারও খাবে। হ্যাঁ, আপনার তার প্রতি, তার উদ্দেশ্যে কিছু বলার আছে? ওই নারীর প্রতি ওকে আমি বলতে চাই যে আসলে কারো সংসার ভেঙে কেউ সুখী হতে পারে না। আম, এমন কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না যে তোমার কোনো ক্ষতি করেনি। মোহনা যদি আপনার কাছে আশ্রয় চায় বা আপনার কাছে হেল্প চায়, আপনি করবেন? আমার কাছে কোনো আশ্রয় চাওয়ার কিছু নাই, ওর যথেষ্ট অনেক মানুষ আছে, ও তাদের কাছে যেতে পারে, বিকজ ও প্রেম করার সময় বা ও লিভ টুগেদার করার সময়, ও বিয়ে করার সময় তার আমাকে বলে করেনি। মানে বিয়ের আগে কখনো আপনার সাথে মোহনার কথা হয়ে গেছিল এরকম কিছু? আমার সাথে ওর কখনোই কথা হয়নি। কথা হয়নি? আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার শুভকামনা থাকলো তার প্রতি। হ্যাঁ, শুভকামনা, অল দ্য বেস্ট। আবার চলে যাওয়ার জন্য। আবার চলে যাবে। ঠিক আছে, আর দুধ দিয়ে গোসল করবে কখন? এই যে বের হলে, বের হলে? হ্যাঁ। কার নাম বলবে বের গোসল করার সময়? গোসল করে বের, এখন কি করবে সেটা সেই জানে। ওটা কি আসল দুধ ছিল? ওইটা ছিল যে আপনার প্রাণের যে, ও প্রাণেরই তো, প্রাণী তো বসে আছি, প্রাণের প্রাণের যে হেল্পটা ছিল, হ্যাঁ। মিলগুলো না, খুব হ্যাঁ। ভালো কিন্তু ওগুলো। আমি চিন্তা করলাম যে পিঁপড়া কামড় দেয়নি, যেহেতু গায়ের মধ্যে এরকম মিষ্টি দুধ লাগানো তা ছিল। আপনি মুছাই দিয়ে আসতেন? আমি আমি তখন ছিলাম না ওই জায়গাটাতে। থাকলে মুছাই দিতেন। একবার দেখলাম যে ওই যে ঝগড়া করে আবার ঘাম মুছাই দিচ্ছিলেন। হ্যাঁ, এটা তো আসলে থাকলে একবার দুধও না, মুছাই দিতেন। এটা প্রথম থেকেই করতাম সব সময়। যাক, তাহলে কয় লিটার দুধ লাগতে পারে গোসল করার জন্য? কি জানি, দেখি ওর মা বালতি ভরে এবার নিয়ে যায় মনে হয়, এবার তো গরু আছে বাড়িতে। ও তো আচ্ছা, হ্যাঁ, তো এখন হয়তো গরুর দুধ নিয়ে যাবে। বাহ খুব চমৎকার। পানি টানি মিশাবে না তো আবার? থ্যাংক ইউ সো মাচ, অনেক দুষ্টুমি করলাম, আশা করছি আপনার খুব ভালো লেগেছে। আপনি এখন বলেন, ক্যামেরায় বলেন যে সমৃদ্ধি আপনাকে কোনো উল্টাপাল্টা কোয়েশ্চেন করে নাই। আজকে আর যে সমৃদ্ধির সাথে সময়টা খুব ভালো কাটলো। আজকে খুব ইমোশনাল টপিকও ছিল, যে টপিকটা আমি আসলে কারো কাছে বলতে চাই না, ডিসক্লোজ করতে চাই না, বাট সমৃদ্ধি আমার সাথে এত বছর থেকে এতটাই রিলেটেড, সে আমার পরিবারের মতো হয়ে গেছে। অনেক ব্যক্তিগত তথ্য সে জানে, এবং সে যেটা বললো যে পরিবারের মতো হয়ে গেছে। তো আমরা আজকে চলে এসেছিলাম জাগো FM 94.4-এ আর যে সমৃদ্ধির সাথে। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো জায়গায়, আবার কোনোদিন হয়তো বা মামুনের সাথে এক হয়ে গিয়ে আবার বলতেছে সমৃদ্ধি আমরা তো এক হয়ে গেছি। যেটাই হোক, আমি চাই লালা আপু খুব ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আর এতক্ষণ আপনারা দেখছিলেন এবং শুনছিলেন জাগো FM 94.4 এর ভাইরাল শো ব্রট টু ইউ বাই প্রাণ ফ্রুটো। পাকা আমের মিষ্টি স্বাদযুক্ত প্রাণ ফ্রুটো এক চুমুকেই কিন্তু একদম প্রাণের মানে আমের সাথে হারিয়ে যেতে পারেন। টাটা, বাবাই।